আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কৌণিক গতির 3 নম্বর ক্লাসে চলে এসেছি। সো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এই দুটো ইনফরমেশন ভাইয়াকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিতে পারবো। আর আজকের ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা যেই ম্যাথ প্রবলেমগুলো করব এগুলো মোটামুটি ইন্টারেস্টিং আছে, মজা লাগবে কয়েকটা ম্যাথ প্রবলেম করতে। অ্যান্ড তোমাদের এইচএসসি এক্সামও আছে সামনে। এইচএসসি এক্সামের জন্য কিন্তু যদি কঠিন ম্যাথ প্রবলেম দেয় তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে। সো এই জায়গাটাতে তোমরা একটু কেয়ারফুলি আজকের ক্লাসটা করো তাহলে। হ্যাঁ, তোমাদেরকে জাস্ট একটা জিনিস একটু দেখাতে চাই আমি, যেহেতু গতকাল বুয়েটের প্রিলিমিনারি রেজাল্টটা দেওয়া হয়েছে। সো ওই রেজাল্টের ভিত্তিতে জাস্ট কয়েকটা কথা একটু বলতে চাই অ্যান্ড কয়েকটা জিনিস একটু দেখায়, দেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। কেমন? একটু জানিয়ে দিও সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, মোটামুটি সব কিছু ক্লিয়ার। ওকে, তো প্রথমে একটু জাস্ট 2020 সালের যে অ্যাডমিশন টেস্টটা গেল অ্যান্ড সেই অ্যাডমিশন টেস্টের একটু ওভারভিউ দিই। তো কয়েকটা বাস্তব কথাও বলি, যেহেতু আমরা রিসেন্টলি দেখছি যে বুয়েটে অ্যাডমিশন টেস্টে না চান্স পাওয়ার কারণে একজন দেখলাম সুইসাইড করলো। তো একটা নিউজ পেয়েছি আমরা। সো তোমরা যেহেতু বুয়েট ব্যাচে পড়তেছো, সো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। তোমাদের এই ব্যাচে কয়জন আছে? প্রায় 2600 জন, রাইট? বুয়েটে সিট কত? বুয়েটে আর্কিটেকচার বাদে সিট আছে হচ্ছে 1050টা, রাইট? দ্যাট মিনস এই ব্যাচের মধ্যেই কেউ কেউ চান্স পাবে, কেউ কেউ চান্স পাবে না। যদি আমরা ধরেও নেই এই ব্যাচের সবাই চান্স পাবে, তারপরেও কিন্তু সিট কিন্তু নাই, 2600 সিট নাই। বাট হতাশ হওয়ার কিছু নাই। কেন? কারণ বুয়েট ছাড়াও কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি আছে। এই ইউনিভার্সিটিগুলোও যথেষ্ট ভালো অ্যান্ড অনেক মানসম্পন্ন পড়াশোনাই কিন্তু সেখানে করানো হয়। টার্গেট থাকবে বুয়েট, বাট অবশ্যই আমি বলছি তোমাদের প্ল্যান বি থাকবে। প্ল্যান বিতে ইঞ্জিনিয়ারিং অনেক ইউনিভার্সিটি আছে অ্যান্ড তোমরা ওইগুলো থেকেও খুব ভালোভাবে, আমরা তো এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যদি ভালো রেজাল্ট থাকে কুয়েট, রুয়েট, চুয়েটের থেকেও, সেটাও কিন্তু তারা ভালো করতে পারে। পরবর্তীতে তারাও দেখা যায় যে বিভিন্ন চাকরি বলো বা বিভিন্ন স্কলারশিপ পাওয়া বলো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুবই ব্যাপক আছে। ঠিক আছে? সো এই জায়গাটা একটু খেয়াল রাখবা। জাস্ট একটু বলি যে এখানে প্রত্যেকটা পর্যায়ে ফিল্টার হবে। যেমন আমি 20 সালের এইচএসসির দিকটা যদি তাকাই, 20 সালের এইচএসসিতে আমরা জানি এসএসসি আর জেএসসির মার্কস থেকে এইচএসসিতে আসছে। তোমাদের ক্ষেত্রে এইচএসসি হচ্ছে, তাই তোমাদের ক্ষেত্রে এইচএসসি থেকেই এইচএসসির মার্কস নিবে, রাইট? স্বাভাবিক। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90% প্লাস মার্কস থাকলে তুমি কি অ্যাকচুয়ালি বলা যায় যে বুয়েটের ফার্স্ট যে এক্সামটা, যেমন 20 ব্যাচের সাপেক্ষে যদি বলি, প্রিলি এক্সামটার জন্য উপযুক্ত। তোমাদের বেলায় প্রিলি এক্সাম নাও হতে পারে। তোমাদের বেলায় ডিরেক্টলি এই স্টেপটা স্কিপ করে এখানে চলে যেতে পারে। এখানে 6000 জায়গায় 12000 নাম্বার থাকতে পারে। কোভিড যদি সম্পূর্ণ একদম নাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে এই যে বিগত যে প্রসেস, এই স্টেপটা থাকে না। বাট এই স্টেপটা থাকে। এই স্টেপটার পরে ডিরেক্ট এখানে 6000 না, বরং 12000, 15000 এরকম পরীক্ষা দেয়। যেমন আমি 20 ব্যাচের জন্য যদি বলি, দেখো এখান থেকে এখানেই কিন্তু অনেক একটা ফিল্টার, অনেকজন মানুষ বাদ পড়ে যায় না। এই সবাই কি আর 90% প্লাস মার্কস পায় না। অনেক আনফরচুনেট ভাবে নাম্বার একটা দুইটা দিক ছুটে যাইতেই পারে। তুমি ভালো স্টুডেন্ট, তুমি যোগ্য চান্স পাওয়ার, কিন্তু অনেক কিছুই কিন্তু সবকিছু ভালো পারলেও নিজের উপর নির্ভর করে না। কয়েকটা জিনিস কিন্তু নিজের বাইরে, মানে তকদির বলতে একটা কিছু আছে, সেটার উপর ডিপেন্ড করে। তো এই যে 90% প্লাস মার্কস, এটার ক্ষেত্রেও কিন্তু তোমার একটা ভাগ্যের উপর নির্ভর করতে হবে। হ্যাঁ, বাট নিজের চেষ্টাতে থাকতে হবে সর্বোচ্চ। ওকে, দেন প্রিলিমিনারি এক্সাম যেটা রেজাল্ট গতকাল দেওয়া হলো, সেখানে 24,000 জন পরীক্ষা দিয়েছিল। 24,000 জন পরীক্ষা দিয়ে দেন এখান থেকে কয়জন? এখান থেকে 6000 জন সিলেক্টেড হয়েছে। এখানেও দেখো কত রেশিও, তাই না? এখানে যদি আমি দেখি 1/4, দ্যাট মিনস অলমোস্ট প্রতি 4 জন থেকে একজন নেওয়া হয়েছে। মানে প্রতি 4 জন থেকে একজন নেওয়া হয়েছে, বাকি 3 জনের নেওয়া হয়নি, রাইট? সো 4 জন ছিল, একজন আছে, বাকি 3 জন যেতে পারে নাই। সো প্রতি 4 জন থেকে একজন হাসছে, বাকি 3 জন কান্নাকাটি করছে, বা বাকি 3 জনের স্বপ্ন পূরণ হয় নাই, বা অন্যান্য দিকে সে এখন টার্গেট নিবে। এই কেসেও কিন্তু অনেকেই বাদ পড়বে। সে কিন্তু 90%, এখানে যারা 24,000 দেখতে পারতেছে, এটা কিন্তু নর্মাল 24,000 স্টুডেন্ট না, এটা 90% প্লাস পাওয়া 24,000 স্টুডেন্ট। দ্যাট মিনস এটা কিন্তু যথেষ্ট অলরেডি যোগ্যতার প্রমাণ দেওয়া স্টুডেন্ট। দেন এখানে আসি, এখানেও রিটেন এক্সাম হবে। এই যে 4 জন থেকে একজন আসলো, এই জায়গা থেকে নভেম্বরের 6 তারিখে তাদের পরীক্ষাটা হবে, রিটেন এক্সাম হবে 400 মার্কসের উপর রিটেন এক্সাম। এই রিটেন এক্সামেও প্রতি 6000 জন থেকে কত? 1000 জন। দ্যাট মিনস প্রতি 1215 আসে আর্কিটেকচার সহ। আর্কিটেকচারের পরীক্ষা আবার আলাদা।
ওখানে তোমার ড্রয়িং থাকে, অন্যান্য কিছু থাকে, সো ওইগুলো আলাদা, ঠিক আছে। তো এই 6000 থেকে যে 1215 বা 1000 আর্কিটেকচার বাদ দিয়ে, দ্যাট মিনস এখান থেকেও প্রথমত এই 4 জন থেকে একজন করে সিলেক্ট হয়েছে, প্রতি 4 জন থেকে একজন। এখানে আবার প্রতি 6 জন থেকে একজন সিলেক্ট হবে, প্রতি 6 জন থেকে একজন। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো এই জায়গাটাতে ঢোকাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, এন্ড ওভারঅল পরিস্থিতিতে কি এই জায়গাটাতে ঢোকাটা মানে একটু টাফই বলবো। শুধু পড়াশোনা পারলেও হয় না, অনেক কিছুর সংমিশ্রণ থাকতে হয়, ওই দিন তার সবকিছু ভালো থাকতে হয়, ওই দিনে তার লাক ভালো, সবকিছু মিলাই কিন্তু এই জিনিসগুলো আসে। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে অনেকেই এই জায়গাটায় ফিল্টার হয়ে বাদ পড়তে পারো, অনেকেই এই জায়গায় ফিল্টার হয়ে বাদ পড়তে পারো, অনেকে এই জায়গায়ও ফিল্টার হয়ে বাদ পড়তে পারো, একদম লাস্ট মোমেন্টে এসেও বাদ পড়তে পারো। যেমন গতকাল যে 6000 জন হাসি মুখে ছিল, এই 6000 জনই কিন্তু শেষ হাসিটা হাসতে নাও পারে, রাইট? প্রতি 6 জন থেকে একজন হাসবে। তাহলে তুমি চিন্তা করো এই যে জায়গাগুলোতে প্রত্যেক জায়গায় মানুষ ছিটকে যাচ্ছে, তাদের কি লাইফ শেষ? না, তাদের লাইফ শেষ না, তারা কুয়েট আছে, রুয়েট আছে, চুয়েট আছে, এই জায়গাগুলো যেতে পারে। এন্ড আমি যদি একটা কথা এখানে অ্যাড করতে চাই, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা, যেহেতু এখানে যারা যারা আছো আমি ধরে নিতে পারি তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা কিন্তু আমি বলবো সবচেয়ে সেফেস্ট, মেডিকেলের চেয়ে অনেক সেফেস্ট। কেন সেফেস্ট এটা বলি, কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা দেখি আমরা, কুয়েট বলো, রুয়েট বলো, বুয়েট বাদ দিলাম, বুয়েটের পার্টটা আমি ধরলাম যে হ্যাঁ বুয়েটে কারো কারো লাক ভালো ছিল, সে গেছে, যাদের লাক আল্লাহ না করুক কোনো কারণে খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু যদি এখানে অপশন দেখাই, এই জায়গাগুলোতে কিন্তু ওয়েটিং অনেক টানে। তোমরা যদি খেয়াল করে দেখো, সিট আছে 700 বা 1000, ওয়েটিং টানতেছে 3000 পর্যন্ত। বুয়েটের ক্ষেত্রে এই জায়গায় দেখবা ওয়েটিং খুব কম টানে, অলমোস্ট টানেই না বলতে গেলে, কেউ কেউ ছাড়লেও ছাড়ে এই কারণে, ধরো তার সিএসসি প্যাশন, সে এখন বুয়েটে লাস্টের দিকে ওয়াটার রিসোর্স বা মেটালজিক্যাল সাবজেক্ট গুলো পাইছে, দেন সে চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে আমি কুয়েটে সিএসসি পড়বো, আমি রুয়েটে সিএসসি পড়বো, আমি আইআইটিতে পড়বো। সো এর জন্য ওয়েটিং টানে, বাট খুবই অল্প, দেখা যায় 1300 মধ্যে ফিল আপ, 1300 মধ্যে এটা চলে যাবে, বা শুধু ইঞ্জিনিয়ারিংটা কাউন্ট করলে 1200 মধ্যে, 1200 ভেতরে, মানে ওয়েটিং খুব কম টানে। বাট এগুলোতে যদি আমি বলি, এগুলোতে কিন্তু ওয়েটিং আমি এমনও দেখছি 3000 পর্যন্ত টানে, মানে এগুলোতে তুমি 3000 তম পর্যন্ত হইলেও দেখা যায় যে একটা সম্ভাবনা মাঝে মাঝে থাকে। আইআইটির ক্ষেত্রে একটু কম, আইআইটির ক্ষেত্রে সাপোজ ধরো এখানে 2000 পর্যন্ত আনুমানিক এরকম পর্যন্ত টানতে আমরা দেখছি। এমনও একটা সময় ছিল 2016 না কোন ব্যাচে জানো, রুয়েটে যারা পাস করছে তারাই চান্স পাইছে। পাস মিন্স তো বুঝো, রাইট? মানে একদম 40% মার্কস পাইছে তারাই চান্স পাইছে, কারণ আর্টস স্টুডেন্ট নেওয়ার মতন জায়গায় ছিল না, এত কম পাস করছে। হ্যাঁ, সো আলটিমেটলি এই জায়গাগুলোতেও আমি বলবো যে অনেক সুযোগ কিন্তু তারপরেও তোমার হাতে অবশিষ্ট থাকে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কেউ যদি শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, সে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইআইটি এই 5টার মধ্যে একটাতে চান্স পায়নি, এই নজির খুবই বিরল। আর এছাড়াও তোমার যদি আরো ইজিয়েস্ট অপশনে যেতে হয়, বুটেক্স তো আছেই, বুটেক্সও পসিবল, অ্যান্ড এমআইএসটি এগুলোও ভালো আছে, এগুলোতেও পসিবল, ভালোভাবেই চান্স পাওয়া যায়। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমি বলবো যে বাকিগুলোতে কিন্তু খুব আরামসে হয়ে যাবে। টার্গেট রেখো বুয়েট, বাট যদি ইনকেস না হয় হতাশ হওয়ার কিছু নাই। তোমার এমন না যে বুয়েটে না পড়লাম শেষ হয়ে গেল, নো, তুমি যদি অন্যান্য ইউনিভার্সিটিতেও ভালো করতে পারো, মানে এই কুয়েট, রুয়েট, চুয়েট, আইআইটি এগুলোর মধ্যেও ভালো করতে পারো, তাহলে দেখা যাবে তোমার লাইফে যে জিনিসটা তুমি চাইছিলা আফটার গ্রাজুয়েশন, সেই জিনিসগুলো অ্যাচিভ করতে বাধার সম্মুখীন হবে না। তুমি বাইরের দেশে ডিগ্রি নিতে চাও, ওই ইউনিভার্সিটিগুলো থেকে অনেকে যাচ্ছে প্রত্যেক বছর। আর এছাড়াও এগুলো তো আমি বললাম শুধু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অপশন, ইঞ্জিনিয়ারিং বাদেও তোমরা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের জন্য ইজি গেম। ঢাকা ইউনিভার্সিটি এই স্টুডেন্টসদের জন্য ইজি গেম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে। কেন? কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখলেই তুমি বুঝবা এই টাইপের প্রশ্নগুলো সলভ করার পরে এই প্রশ্নগুলো তোমার কাছে একদম ইজি লাগবে, একদম ইজি, সত্যি কথা যেটা, একদম ইজি লাগবে। সো এই টাইপের প্রশ্নগুলো, এই প্রিপারেশনগুলো নেওয়ার পরে এটা তোমার জন্য অ্যাকচুয়ালি মানে মামুলি একটা এক্সাম হবে। সো এই জিনিসটাই আমরা বিগত বছরের রেজাল্টগুলোতে দেখি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি তার হয়েই যায় আলটিমেটলি। সো এর জন্য আমি বলবো যে অনেকগুলো অপশন আছে, জাস্ট একটা পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করো না। এখানে একটা পরীক্ষা যাবে, হ্যাঁ কঠিন, বাট বাকিগুলো কিন্তু তোমার কি অনেক ভালো, এন্ড তোমার কাছে কিন্তু অপশন থাকে। আমরা এখানে যেই ব্যাচে, এই ব্যাচটাতে 2700 জন যারা ক্লাস করতেছি, আমি এক্সপেক্ট করি 2700 জন তো পাবলিকে পাবেই, এটা তো আমার মানে আমি মোটামুটি ধরেই রাখি যে এরা পাবেই, বুয়েট না হোক কুয়েট, রুয়েট, চুয়েট, আইআইটি পাবেই। আর বুয়েটেও আমরা চাবো যে সংখ্যাগরিষ্ঠ যেন হয়ে যায়। ওকে ফাইন, তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি।
চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। একদম শুরুতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এই ম্যাথটা আমি তোমাদের সলভ করে দিই, একদম ফার্স্ট ম্যাথ, আজকের ক্লাসের একদম ফার্স্ট ম্যাথ। এটা কিন্তু একটা বেসিক বিল্ডিং প্রবলেম, মানে আমি কিন্তু এই ম্যাথটা করাচ্ছি বেসিক শেখানোর জন্য। এই ম্যাথের ভিতরেই বেসিক আছে। ভালো করে দেখো, প্রশ্নটা একটু শর্টকাটে তুলতে পারবা? প্রশ্নটা একটু তোলো শর্টকাটে, তারপরে আলোচনা করতেছি। প্রশ্নটা একটু সবাই শর্টকাটে তোলো, তোলা হলে আমাকে কমেন্টে জানাও, তোলা হলে আমাকে কমেন্টে জানাও। প্রশ্নটা একটু শর্টকাটে দ্রুত তোলো। প্রশ্নটা একটু শর্টকাটে তোলো, এক্সক্লুসিভ আমি অলরেডি তুলে ফেলছো। আমরা দেখো গত ক্লাস পর্যন্ত কি করছি, গত ক্লাস পর্যন্ত আমরা একটা অনুভূমিক তলেই কেন্দ্রমুখী বল নিয়ে কাজ করছে, রাইট? একটা অনুভূমিক তল বরাবরই কি জিনিসটা ঘুরতেছিল। বাট আজকের ক্লাসে আমরা উলম্ব তল বরাবর জিনিস দেখবো। আজকের ক্লাসের স্পেশালিটি কি? উলম্ব তল বরাবর। গত ক্লাসে আমরা অনুভূমিক তল বরাবর এইভাবে টার্নগুলো নিছি, আজকের ক্লাসে আমরা এইভাবে এইভাবে এই টার্নগুলো যদি নেই, তাহলে কেন্দ্রমুখী বলটা কিভাবে প্রভাব ফেলে, কারণ এখন তো গ্র্যাভিটিও আছে, ওজনও আছে। সো এই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে আমাদের মেইন আলোচনা। আজকের পুরোটা ক্লাসই দেখবা যে এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখানেও বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেম আছে। সো আমরা ফার্স্ট প্রবলেমটা যদি দেখি, কি বলছে? এম ভর বিশিষ্ট একটা গাড়ি ভি গতিবেগে চলতে থাকলে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে, নিম্নলিখিত ক্ষেত্র কি? একটা সুন্দর চিত্র দেখতে পাচ্ছ। এই গাড়িটা একবার, এটা কি একটা উত্তল উত্তল সারফেস, আর এটা কি একটা অবতল। ফিগারগুলো না থাকলেও বুঝতে হবে কিন্তু কোনটা উত্তল কোনটা অবতল। বলছে যখন সেতুর উপরে চলতেছে এই দুই কেসে, তখন সেতু তার উপরে এফ বল প্রয়োগ করছে, মানে সহজ কথায় প্রতিক্রিয়া বল। সহজ কথায় প্রতিক্রিয়া বল কত দিচ্ছে? এফ। সেতু গাড়ির উপরে প্রতিক্রিয়া বল এফ দিচ্ছে। বলছে এই প্রথম আর দ্বিতীয় কেসে 1 নং ক্ষেত্রে সেতুর সর্বোচ্চ বিন্দুতে, মানে এখানে, আর 2 নং ক্ষেত্রে সেতুর সর্বনিম্ন বিন্দুতে, মানে এখানে, তাই না? অবতল পৃষ্ঠের জন্য এটাই সর্বনিম্ন, উত্তর পৃষ্ঠের জন্য এটাই সর্বোচ্চ। বিন্দুতে এফ মানে প্রতিক্রিয়া বলের মান বের করো। সহজ কথায় জানা যাচ্ছে প্রতিক্রিয়া বলের মান বের করতে বলছে। ওকে ফাইন। তো আমরা যদি এই ম্যাথগুলা করতে যাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রথমে ফিগার আঁকাবো। আজকের ক্লাসটা বুঝছো তো? আজকের ক্লাসে আমরা আমরা উলম্ব তলে কেউ যদি ঘুরে, এই যে উলম্ব তলে, এটা কি এই পোর্শনটা সে পার হওয়া মানে কি একটা বৃত্ত চাপ সে ঘুরতেছে, মানে একটা বৃত্তাংশ সে ঘুরতেছে, তাই না? উলম্ব তলে সে যদি ঘুরে তার কেন্দ্রমুখী বল কেমন হবে, কি কেমন হবে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমাদের বলাই কিন্তু আছে একটা প্রশ্নে যে তার উপরে যে প্রতিক্রিয়া বলটা, সেই প্রতিক্রিয়া বল কোথায় কাজ করবে? উপরের দিকে। এই প্রতিক্রিয়া বলটাই এফ মান দিয়ে ধরতে বলা হয়েছে, মানে এফ দিয়ে তুমি ডাকো এটা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা আরই। আর তার ওজন তো অলওয়েজ কি থাকবে? নিচের দিকে থাকবে। ওজন সবসময় কি করে? খাড়া নিচের দিকে কাজ করে। ফাইন। আচ্ছা, এখন এই অংশটা সে যে ঘুরতেছে, যে এই অংশটা সে যে ঘুরতেছে, এই অংশটা ঘোরার অর্থ কি? এই অংশ বরাবর সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। আর আমরা সবাই জানি যে কোনো জায়গায় একটা বৃত্তাকার পথে ঘুরতে চাও না কেন, তোমার একটা কি দরকার? কেন্দ্রমুখী বল লাগবে। তোমার একটা কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। তাহলে দেখি তো এই ঘটনাটাতে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিচ্ছে? এখানে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? দেখি তো কমেন্টে জানাইতে পারো কিনা কেউ, আমি করার আগেই। এখানে কেন্দ্রমুখী বল কে যোগান দিচ্ছে? সে ঘুরতেছে। ঘুরতেছে মানে কি? যে এই অংশ থেকে অংশ একটা বৃত্তাংশ সে যাচ্ছে, দ্যাট মিন্স সে এই অংশটাতে ঘুরতেছে। বলো কেন্দ্রমুখী বল কত হবে? দেখি কমেন্টে, আমি আশা করব। এখানে কেন্দ্রমুখী বল কে যোগান দিচ্ছে, কত হবে বলো তো? আব্দুল আহাদ বলছো এমজি, মশিউর রহমান ওজন, মাহি গ্র্যাভিটি, এমজি না, একটা জায়গায় ভুল করছো, সেটা হচ্ছে শুধু এমজি না, এখানে কেন্দ্রমুখী বলটা যোগান দিবে। কেন্দ্রমুখী বলের ফর্মুলা লিখি, এম ভি স্কয়ার বাই আর। এখানে কেন্দ্রমুখী বল যোগান দিবে এমজি আর আর এর লব্ধি, বা এমজি আর এফ এর লব্ধি। এমজি তো নিচের দিকে কাজ করতেছে আর এফ তো উপরের দিকে কাজ করতেছে। এমজি আর এফ এই দুইটারে বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে কি? কেন্দ্রমুখী বলের মান। কারণ দেখো নিচের দিকের লব্ধি বল এটাই তো কি কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে না? তোমার কি এই বলটা থাকা যাবে? থাকা যাবে না। ওই যে মনে করে দেখো, আমরা পরে আসছি, যখন কোনো একটা বস্তু ঘুরে
যখন কোন একটা বস্তু ঘুরে তার একটা কেন্দ্রের দিকে বল থাকে সেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। কেন্দ্রবিমুখী বল এটা কি বাস্তবে এক্সিস্ট করে? এক্সিস্ট করে না। আমরা যদি ওই ফ্রেমের মধ্যে মানে গাড়ির মধ্যে ঢুকি তখন ফিল করতে পারবো, কিন্তু বাইরে থেকে ফিল করতে পারবো না। এখন আমরা এই ঘটনাটা দেখতেছি কি বাইরে থেকে, সো আমার কিন্তু বাইরে কোনো বল থাকা যাবে না, আমার থাকতে হবে কেবল এবং কেবলমাত্র ভেতরের দিকে একমাত্র বল হিসেবে কে থাকতে হবে? কেন্দ্রমুখী বল থাকতে হবে, কেন্দ্রমুখী বল থাকতে হবে। এখন এই ভেতরের দিকে নেট এখানে আছে, উপরের দিকে একটা বল, কিন্তু লব্ধিটা থাকতে হবে নিচে, লব্ধিটা থাকতে হবে নিচে। এটা থাকলে অ্যাকচুয়ালি জিনিসটা মিলবে না। তাই mg মাইনাস এফ, mg কি নিচের দিকে, এফ কি উপরের দিকে, অবশ্যই এফ এর কি হইতে হবে? ছোট হইতে হবে। এফ এর কি হইতে হবে? mg তে ছোট হইতে হবে। বিয়োগ করে যেন কি হয়? লব্ধিটা আসে, আর লব্ধিটা কার সমান হয়? কেন্দ্রমুখী বলের সমান হয়। ঠিক আছে, তো এটা একটা কনসেপ্ট, কিন্তু আমি তোমাদের থেকে আশা করছিলাম তোমাদের মধ্যে কেউ কেউ পারবা, বাট আমি যতক্ষণ কমেন্ট দেখছিলাম কেউ পারো নাই। হ্যাঁ, mg মাইনাস এফ, তাহলে এই জায়গাটা যদি ডান হয়ে যায় তাহলে আমার কাছে জানতে চাইছে কি? আমার কাছে জানতে চাইছে এফ বলের ভ্যালু কত। তাহলে আমি পক্ষান্তর করে জাস্ট এফটাকে একপাশে করবো, তাহলেই হয়ে যায়। এটা আমি বললাম এটা একটা বেসিক বিল্ডার প্রবলেম, এটা তোমার মেইন প্রবলেম না, এটা বেসিক বিল্ডার প্রবলেম। তাহলে এফটারে এক পাশে করি, বাকি সব অন্য পাশে পাঠাই। তাহলে ওই পাশে পাঠাইলে এম কমন নেওয়া যায়, এফ ওই পাশে, এফ ওই পাশে গেছে, এম ভি স্কোয়ার বাই আর এই পাশে আসছে, এফ কমন নেওয়া যায়, তাহলে জি থাকলো জি মাইনাস ভি স্কোয়ার বাই আর। বাস, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, এগুলো কিন্তু ম্যাথ না, এগুলো হচ্ছে বেসিক। এটা একটা সূত্রের মতন মনে রাখতে পারো, এই ম্যাথের প্রত্যেকটা লাইনে একটা সূত্রের মতন মনে রাখতে পারো। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে ফার্স্টটা ডান। এবার সেকেন্ডটাতে আসি। সেকেন্ডটাতে আবারও আইকে ফেললেই বোঝা যায়, একদম ইজি জিনিস। উপরের দিকে কে কাজ করতেছে? এফ। নিচের দিকে কে কাজ করতেছে? এমজি। এখানে যে বৃত্তপথে করতেছে সেই বৃত্তপথটা কেমন? এমন না? এখানে যে বৃত্তটা করতেছে সেই বৃত্তটা এমন, আর এখানের বৃত্তটা কেমন ছিল? নিচের দিকে। এখানের বৃত্তটা কেমন ছিল? নিচের দিকে। তাই কেন্দ্রমুখী বলটা ছিল কি? নিচের দিকে। লব্ধিটা থাকতে হইতো কি? নিচের দিকে। আর এখানে তো আমার লব্ধিটা উপরের দিকে থাকতে হবে, কারণ কেন্দ্র তো এখানে আছে আর ওইটার কেন্দ্র নিচের দিকে আছে। তাহলে এই জায়গাটার মধ্যে লিখলে কি লিখতাম ভাইয়া? আমি লিখবো যে লব্ধি হবে mv স্কয়ার বাই আর, আর এটা কিভাবে আসবে? এফ বড় হইতে হবে, কারণ উপরের দিকে লব্ধি থাকতে হবে না? উপরের দিকে লব্ধি থাকতে হবে, এই পয়েন্টে উপরের দিকে লব্ধি থাকতে হবে। এফ বড় হইতে হবে, এমজি ছোট হইতে হবে। এফ মাইনাস এমজি ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর। এখান থেকে এফ বের করতে চাইলে কি লিখবো? ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, অথবা আমি ওইটার মতন প্যাটার্নে লিখি, তাহলে সূত্র আকারে মুখস্থ করতে সুবিধা হবে। যেটা আগে লিখি ভি স্কয়ার বাই আর পরে লিখি আর কি। ঠিক আছে, তাহলে কনসেপ্ট বুঝা গেছে? এগুলো কিন্তু একটা সূত্রের মতন মনে রাখতে পারো। ক্লিয়ার? বুঝছো? এটা কিন্তু একদম ইজি জিনিস ছিল, এটা আমি তোমাদের কাছ থেকে আশা করতেছিলাম তোমরা পারবা। বুঝছো? ক্লিয়ার? mg ইকুয়াল টু আর হবে সমতল ভূমিতে, সমতল, এগুলাই বুঝো নাই তোমরা। যদি সমতলে একটা গাড়ি চলে, একটা গাড়ি যদি সমতলের মধ্যে চলে, মানে এরকম গাড়ি থাকে আর কি, সমতলের মধ্যে যদি গাড়ি চলে তাহলে mg আর আর সমান হবে। mg আর সমান হবে, এটা সমতল না, এটা উত্তল বা অবতল। উত্তল বা অবতলে mg ইকুয়াল টু আর হবে না, উত্তল বা অবতলে mg ইকুয়াল টু আর হবে না। তাহলে যদি এটা আগে শিখে থাকো কোনো জায়গায় এরকম, এটা ভুল শিখছো। ক্লিয়ার? অনেকেই দেখলাম এই বেসিকটা জানতো না, এই বেসিকটা তো সহজ বেসিক, এটা একদম সহজ বেসিক। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এই দুইটা লেখা ডান। আচ্ছা, তাহলে এবার সামনের দিকে আগাই। তাহলে আমরা প্রথমটাতে দেখছি কি এইরকম একটা ঘটনা, হ্যাঁ, এখানে নিচের দিকে mg, উপরের দিকে f, সামনের দিকে v যাচ্ছে ওই মুহূর্তটাতে। তাহলে mg মাইনাস f ইকুয়াল টু mv স্কয়ার বাই আর, f ইকুয়াল টু কত? mg মাইনাস v স্কয়ার বাই আর। ঠিক আছে, দ্বিতীয়টা কি ছিল? অবতল। অবতল যদি থাকে তাহলে কি f মাইনাস mg ইকুয়াল টু mv স্কয়ার বাই আর, f ইকুয়াল টু কি m ব্র্যাকেটের মধ্যে g প্লাস v স্কয়ার বাই আর। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস, বাট তোমাদের জানার কথা ছিল। ক্লিয়ার? বুঝা গেছে? উত্তল অবতলের মধ্যে চলাচল কিন্তু আরেক রকম, আর সমতলের মধ্যে চলাচল আরেক রকম। এবার তোমাদের জন্য একটা প্রবলেম, এই প্রবলেমটা দিলে প্রথমে দিলে তোমরা কেউ পারতা না। এই প্রবলেমটা প্রথমে একটু আগের ম্যাথটা না করে দিলে পারতা না। এখন দেখি কারা কারা পারো, এখন দেখি কারা কারা পারো এটা।
সামিন আহমেদ চৌধুরী বলছে আজকের ক্লাস শেষে স্লাইডটা দিয়ে, স্লাইডটা আমি প্রতি ক্লাস শেষেই দিয়ে দিই, একদম 10 মিনিটের মধ্যে দিয়ে দিই ক্লাস শেষ হইতে। অ্যান্সার চলে আসা উচিত, 1 মিনিট সময় পার হয়ে গেছে। অরূপ দত্ত অন্তু অ্যান্সার দিছ 22.13। ইফতেখার মাহি 22.13। জেসমিন আরা 22.13। সাদিয়া শারমিন 22.13। মিয়ারু 22.13। শ্রাবণী 22.13। এক্সোসিত আমিদ 22.13। অপু সরকার 22.13। যারা যারা 22.13 দিচ্ছ তারা কারেক্ট, থ্যাংক ইউ এই ম্যাথটা পারার জন্য। সো এই ম্যাথটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটু আগের ম্যাথই, এটা কি আর লিখে করানোর মতন কিছু না। কোন খালের ওপর একটা সেতু আছে যার আকার 50 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের চাপের মতন। প্রশ্নটা তুলো, কোন খালের ওপর একটা সেতু আছে যার আকার 50 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের চাপের মতন, অর্থাৎ উত্তল দেওয়া আছে। একটি গাড়ি সর্বোচ্চ কত দ্রুতিতে চললে সেতুর উচ্চতম বিন্দুতে গাড়িটি ভূমি ত্যাগ না করে সেতু পার হতে পারবে। ওকে ফাইন, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে জিনিসগুলা পড়ছিলাম, এই যে এরকম একটা সেতু, হ্যাঁ, এই সেতুর উপরে কি আছে, গাড়িটা আছে, এটাই গাড়িটা আছে। এখন এই যে সেতুর উপরে গাড়িটা চলাচল করতেছে, আমার শর্ত কি, গাড়িটা সর্বোচ্চ কত বেগে যাইতে পারবে। নরমালি আমরা কি জানি, আমরা যারা নিড ফর স্পিড বা রোড র্যাশ এরকম গেম খেলছি তারা জানি না যে একটা স্পিড ব্রেকার বা এগুলোতে দিলে জাম্প করে গাড়ি, জাম্প করে না, ওই জাম্পটাই করতে না বলছে যে এখানে জাম্প করবে না, মানে মাটির সাথে লেগে থাকবে। কি করলে, যদি খেয়াল করে দেখো, আমরা তো জানি যে প্রতিক্রিয়া বল মানে উপরের দিকের বলটাকে আর বলি, নিচের দিকের বলটাকে কি বলি, এমজি বলি। এই যে উত্তল পৃষ্ঠ যদি হয়, উত্তল পৃষ্ঠ হইলে তার কেন্দ্রমুখী বল কোনটা হবে, এটা হবে কেন্দ্রমুখী বল mv²/r। আমরা নরমালি শিখছিলাম কি, নরমালি একটু আগেও যখন ম্যাথটা করছিলাম, একটু আগেও ম্যাথটা করার সময় আমরা কি দেখছি, আমরা দেখছি যে কি লিখবো, নিচের দিকে লব্ধি বলটা থাকবে, তাহলে ইকুয়াল টু দিয়ে mv²/r, আর এখানে কি নিচের দিকেরটা বড় দিতে হবে, মানে mg - r ইকুয়াল টু mv²/r, রাইট। খেয়াল করো, আমার বলা হচ্ছে যে উপরের দিকে সে জাম্প করতে পারবে না, উপরের দিকে জাম্প করতে না পারার শর্ত হচ্ছে r ইকুয়াল টু হইতে হবে কত, 0। r ইকুয়াল টু হইতে হবে কত, 0। r এর যদি ভ্যালু থাকে তাহলে এই গাড়িটা যখনই এই দিকে যাবে তখনই কি তার চাকাটা উপরে থাকবে, ঠিক আছে। সো তার চাকা যদি মাটিতে লাগিয়ে থাকতে হয়, নিচের দিকে লাগিয়ে থাকতে হয়, তাহলে r এর ভ্যালু কত হইতে হবে, শর্ত হচ্ছে 0। r এর জায়গায় কত বসাইতে হবে, 0। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম কিন্তু। যদি গাড়ির উচ্চতম বিন্দুতেও কি থাকে, ভূমি ত্যাগ না করে, ভূমি ত্যাগ না করার শর্ত হচ্ছে r ইকুয়াল টু 0 হওয়া। r ইকুয়াল টু 0 বসাবা, r ইকুয়াল টু যদি 0 বসাও, তারপরে হিসাবটা করো, mg - 0 ইকুয়াল টু mv²/r। m কাটাকাটি, হিসাব করে v বের করো, √8g। তাহলে r এর ভ্যালু দেওয়া আছে 50, ওই যে d এর ভ্যালু আমরা জানি 9.8, হিসাব করি কত আসে, √50 গুণন 9.8, 22.135 আর কি, 6 বা 5, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝছো। এই ম্যাথ প্রবলেমগুলোর ক্ষেত্রে শর্তগুলো মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু করতে করতে অভ্যাস হবে, ঠিক আছে। এগুলো হয়তো পরীক্ষার সময় হয়তো এই প্রশ্নটা এই বুয়েট অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি পরীক্ষায় আসছে, এইচএসসি পরীক্ষায় আসলে হয়তো এইচএসসি পরীক্ষায় প্রথম দেখাতেই তুমি রিকগনাইজ করতে পারো না। একবার করছো আমার কাছে, এখন থেকে এই ম্যাথ জীবনে আর যত জায়গায় এরকম আসুক না কেন তুমি ক্লিয়ার। শর্ত কি, r ইকুয়াল টু 0 বানাইতে হবে, শর্ত কি, r ইকুয়াল টু 0 বানাইতে হবে। তাহলে চলো আমরা এই ম্যাথের টাইপ ভার্সনটা দেখি।
টাইপ ভার্সনটাতে যে সুন্দর করে করা আছে mg - f বা আরও বলতে পারো একই কথা ইকুয়াল টু mv²/r। সর্বোচ্চ দ্রুতির ক্ষেত্রে এই সবুজ কথাটা ইম্পর্টেন্ট, সেতুর উচ্চতম বিন্দুতে f = 0, মানে প্রতিক্রিয়া বলটা কত হবে? 0 হবে যদি সে কি করতে চায়? ভূমির উপরে থাকতে চায়। তাহলে ভি ছিল সেই বেগ, আমরা ম্যাক্সিমাম ক্রিটিক্যাল কন্ডিশন mg = mv²/r, ভি বের করব, এই ভিটাই সর্বোচ্চ বেগ ভি বা দ্রুতি। ক্লিয়ার? আশা করি এই জিনিসগুলো এত বোঝানো হয়েছে, বারবার বোঝানো লাগবে না। আগের ক্লাসগুলোতে বলা ছিল কেন এটাকেই ম্যাক্সিমাম ভি বলি। ঠিক আছে, ডান, আগাইলাম তাহলে। ওকে, এবার এই প্রবলেমটা দেখি তোমরা করতে পারো কিনা। আজকের ক্লাসে আমার কাজ কম, তোমাদের কাজ বেশি। আজকের ক্লাসে আমি যা যা বেসিক পড়ানোর অলমোস্ট পড়াই ফেলছি। এই চ্যাপ্টারের মোটামুটি যা যা বেসিক পড়ানোর পড়াই ফেলছি। ওই টর্ক আছে, কেন্দ্রমুখ, জড়তার ভ্রামক আছে, এটা নেক্সট ক্লাসে আমরা ধরবো। কিন্তু আজকের ক্লাসে আমরা এই টাইপেরই বেশ কিছু ম্যাথ করবো, মানে অনেকগুলো মজার মজার ম্যাথ আছে সামনে। মহসিন বলছে ভাইয়া যে ম্যাথগুলো করায় ওইগুলোই আমার কলেজের এক্সামে আসতেছে। আমরা এরকম ভাবে কিন্তু করানোর চেষ্টা করতেছি যে এর বাইরে প্রবলেম তৈরি করা সম্ভব না, কারণ দেশি বিদেশি দুইটা টাইপের বইগুলো নিয়েই কিন্তু এই কন্টেন্টগুলো বানানো। চিন্ময় প্রচুর পরিশ্রম করে এই প্রবলেমগুলো কালেক্ট করতেছে, আমিও বিভিন্ন জায়গা থেকে সোর্স করার চেষ্টা করি। সো এই প্রবলেমগুলা যদি আসলেই তোমরা প্র্যাকটিস প্রবলেম সহ সব সহ করে ফেলতে পারো, তোমাদের যে কোনো এক্সামেই দেখবা যে এই সেম টু সেম একটা জিনিস করছো, মানে ডেজা ভু হবে, তোমাদের মনে হবে যে এই সেম জিনিসটা করছি। অ্যান্সার আসছে, মাহি বলছে 120.79। 120। প্রজ্ঞান সাহেব বলছে 120। মশিউর রহমান 12.65, 1.92। তোমাদের কাছে কিন্তু আরপিএম এ জানতে চাইছে ভ্যালুগুলা, আরপিএম এ বের করছো? ওকে, তাহলে চলো এই ম্যাথ প্রবলেমটা করি। কি বলছে? 1 মিটার লম্বা একটি সুতা 16 কেজি ভার সর্বোচ্চ সহ্য করতে পারে যদি 1 কেজি ভারের কোনো বস্তুকে এর এক প্রান্তে বেঁধে অনুভূমিক তলে ঘোরানো হয়। সর্বোচ্চ কত আরপিএম এ ঘোরানো যাবে যাতে সুতাটি না ছিঁড়ে? এই প্রবলেমগুলো সোজা, এগুলো এইচএসসি লেভেলের প্রবলেম বলতে পারো। এখানে কি আছে? 1 কেজি ভর আছে একটা, এটাকে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে নাকি এইরকম অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। ওকে, বলছে যে কত সর্বোচ্চ আরপিএম এ ঘোরানো যাবে যদি সুতাটা না ছিঁড়ে? সুতাটার কালারটা ধরো লাল কালার দিয়ে আঁকি ভাইয়া। এটা হচ্ছে সুতাটা, ঠিক আছে? আচ্ছা, তো বলছে যে কত সর্বোচ্চ আরপিএম, মানে সহজ কথায় আমাদের এখানে জানা যাচ্ছে কি ওমেগা ম্যাক্স, রাইট, বা ওমেগা জানা যাচ্ছে। বলছে যে এই সুতাটা কত টান সহ্য করতে পারে? 16 কেজি ভার সহ্য করতে পারে। আচ্ছা, প্রথমেই আগে বের করে নেই চলো, 16 কেজি ভার মানে কত নিউটন? সর্বোচ্চ যে টানটা সহ্য করতে পারে সেটাকে যদি বলি এফ ম্যাক্স, এফ ম্যাক্স ইকুয়াল টু কত? 16 কেজি ভার। এখানে এটা দেওয়া আছে কত? 10, তাহলে 10 বসাই নাকি? এফ, আচ্ছা ফর্মুলা লিখি নাহলে আবার না বুঝতে পারো অনেকে। এমজি, 16 কেজি ভর যেহেতু সহ্য করতে পারে, তাহলে 16 গুণন 10, দ্যাট মিনস কত আসবে? 160 নিউটন। 160 নিউটন।
তার মানে এই সুতাটা সর্বোচ্চ 160 নিউটন টান বল সহ্য করতে পারে। তার মানে এটাই কি তার কর্তৃক সর্বোচ্চ? যদি কেন্দ্রমুখী বল দরকার পড়ে সর্বোচ্চ সে এতটুকুই কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে পারে, কারণ সুতার টানি এখানে কেন্দ্রমুখী বল যোগান দেয়। সর্বোচ্চ তার পক্ষে দেওয়া সম্ভব কত? কেন্দ্রমুখী বল 160 নিউটন, কারণ সে নিতেই পারে টান সর্বোচ্চ কত? 160 নিউটন। তাহলে আমরা বলতে পারি না এরকম যে এফ ম্যাক্স এটা হচ্ছে সুতা কর্তৃক সর্বোচ্চ সহ্য করার মতন বল। এইটা যদি আমি কার সমান দিই, এটা আমি যদি mv²/r এর সমান দিই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো যে সর্বোচ্চ যে পরিমাণে টান বল নিতে পারে সেটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করা সম্ভব, বা সেটাই সর্বোচ্চ কেন্দ্রমুখী বল। ঠিক আছে, ওকে। তাহলে সর্বোচ্চ কেন্দ্রমুখী বল যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা যেহেতু ওমেগা দরকার, আমরা এটা লিখতে পারি, এই ফর্মটা ইউজ করতে পারি, এই ফর্মুলার ভি এর জায়গায় ওমেগা আর বসাই দিই। তাহলে এই দুটাকে সমান সমান দিয়ে চলো এখন সলভ করি। আমরা এই দুটাকে সমান সমান দিয়ে চলো এখন সলভ করি। আচ্ছা, কত আরপিএম এ ঘোরানো যাবে যদি সুতাটা না ছিঁড়ে? আচ্ছা, তাহলে আমরা যদি এই জায়গায় সুতাটা না অনুভূত ঘোরানো যাবে তাকে সর্বোচ্চ কত আরপিএম এ, তাহলে ওমেগাটা বের করি। তাহলে আমরা যদি ওমেগাটা বের করতে চাই, তাহলে আমি লিখবো কি? ওমেগা ইকুয়াল টু একবারে লিখলে √f/mr, 160/m কত? 1 কেজি। 1 কেজি। আর কত? আর হচ্ছে 1 মিটার লম্বা সুতা 1। ঠিক আছে, এখানে হিসাব করি। তাহলে 12.64 সব এসআই ভাগে বসাইছি, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, 12.64 রেডিয়ান পার সেকেন্ডে আমি কিসে নিতে চাই? এটাকে আরপিএম এ নিতে চাই। আমি একটা জিনিস শিখছিলাম এভাবে যে সামথিং একটা ভ্যালুকে আরপিএম কে তুমি যদি রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাও, এই আরপিএমটা কি? আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট। 2π দিয়ে গুণ দিলে রেডিয়ানে যাবে, 60 দিয়ে ভাগ দিলে কি যাবে? পার সেকেন্ডে যাবে। তাহলে 2π/60 দিয়ে গুণ দিলে ওই ভ্যালুটাকে 2π/60 দিয়ে গুণ দিলে রেডিয়ান পার সেকেন্ড আসে। তাহলে আমার এখন উল্টাটা দরকার, তাহলে 60/2π দিয়ে গুণ দিব নাকি? আমি রেডিয়ান পার সেকেন্ডে আসি। তাহলে আসে 120.79। তাহলে এটাই কি আমার ওমেগা ম্যাক্সের ভ্যালু। ওমেগা ম্যাক্স কত আসছে? এই ভ্যালুটা। ঠিক আছে, সর্বোচ্চ কত আরপিএম এ ঘোরানো যাবে যদি সুতাটা না ছিঁড়ে? যদি বলে 120.79 আরপিএম এ ঘোরানো যাবে। ঠিক আছে, মিনিটে 120 বারের মতন ঘোরানো যাবে। আচ্ছা, এখন এই জায়গাগুলোতে কিন্তু আরো অনেকভাবে প্রশ্ন আসতে পারে যে হার্টজ কত, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে কতবার ঘুরবে, বা এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? এম এর মান 1 বসাইছি কেন? ওই যে 1 কেজি ভরের বস্তু ঘুরাচ্ছি আমরা, সে 16 কেজি নিতে পারে, এটা আরেক বিষয়। আমরা 1 কেজি ভরের বস্তু ঘুরাচ্ছি। ঠিক আছে, ওকে ফাইন। এবার সামনের দিকে আগাই। এই প্রবলেমটা এবার তোমরা করো। টাইম শুরু হয়ে গেছে। এই প্রবলেমটা এবার তোমরা করো।
আদ্রিতা মিম 7/2, এক্সক্লুসিভ তামিদ 4.92, আব্দুল আহাদ 1.97 রেডিয়ান পার সেকেন্ড, অরূপ দত্ত অন্তু 3.4, বিপ্র চৌধুরী 4.95, কবিতা 3.5, সাইফ মিরাজ 1.1। এটা কিন্তু একদম ইজিয়েস্ট প্রবলেম, এমসিকিউর প্রবলেম, এটা এমসিকিউর প্রবলেম। এটা যারা 1.1 4.94 দিছো তারা কিভাবে হিসাব করছো আমার দেখার ইচ্ছা লাগতেছে খুব। তাহলে চলো এই প্রবলেমটা দেখি কি বলছে। 250 সেন্টিমিটার ব্যাসের একটি উলম্ব বৃত্তাকার পথে এক বালতি পানি সর্বনিম্ন কত বেগে ঘোরানো যাবে যদি সর্বোচ্চ বিন্দুতেও কোনো পানির ফোঁটা না পড়ে। তাহলে এটা ধরো বালতিটা, রাইট? এখানে ধরো এই যে এরকম করে বালতিটা আছে, ঘোরানো হচ্ছে, ঠিক আছে? এইভাবে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, এইভাবে ঘোরানো হচ্ছে একটা বালতিকে। বলছে সর্বোচ্চ বিন্দু, আমি কোথায় আঁকছি এটা? সর্বোচ্চ বিন্দুতে। সর্বোচ্চ বিন্দুতেও কোনো কি না পড়ে? পানি না পড়ে, মানে এখানে পানি যেগুলাই আছে এই পানিগুলো যেন এইখানেই থাকে, পানিগুলো যেন এইখানেই থাকে, কোনো ফোঁটা যেন নিচের দিকে না পড়ে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কন্ডিশন কি হওয়া উচিত? কন্ডিশন কি হওয়া উচিত? যে এখানে সে যেহেতু ঘুরতেছে, ঘোরা মানে কি তার একটা অবশ্যই কি আছে? কেন্দ্রমুখী বল আছে। তার একটা অবশ্যই কি আছে? কেন্দ্রমুখী বল আছে। এই কেন্দ্রমুখী বলের যোগান যদি ওজন বল থেকে পুরাপুরি এসে যায়, ওজন বল থেকে যদি এই কেন্দ্রমুখী বলের যোগান পুরাপুরি এসে যায়, মানে সহজ কথায় যদি এমন হয় mg আর mv²/r সমান হয়, তাহলে কি হচ্ছে? তাহলে এই যে এই জিনিসটার কোনো ত্বরণ সৃষ্টি করতে পারবে? ত্বরণ সৃষ্টি করতে পারবে না তো বস্তুটার মধ্যে। খেয়াল করে দেখো, যদি এমন হইতো, যদি mg বড় হইতো, যদি mg কি হইতো? বড় হইতো, তাহলে কি হইতো? তাহলে জিনিসটা দেখা যেত যে পানি কিছু পড়তেছে, পানি কিছু পড়তেছে, কারণ বালতিটার জন্য যে কেন্দ্রমুখী বলের দরকার সেই কেন্দ্রমুখী বলটা যোগান দিছে অলরেডি mg। ধরো mg এর ভ্যালু সাপোজ কথার কথা 100 আর mv²/r এর ভ্যালু ধরো 80, তাহলে দেখা যাবে যে এটার থেকে 80 পরিমাণ এর যোগান দিছে, মানে 80 যোগান দেওয়া হয়েছে। ডান, কার থেকে? ওর থেকে। সো ওর থেকে যদি 80 যোগান দেওয়া হয়ে যায়, ওর তো একটা নিচের দিকে আরো একটা অংশ থাকবে, রাইট? ওই নিচের দিকে আরো একটা অংশ কি 20, তাহলে দেখা যাবে ওই 20 নিউটন বলটা নিচের দিকে পানির ওজন হিসেবে কাজ করবে। পানি তো ফ্রিলি ওই জায়গায় থাকতে পারবে না 20 নিউটনের কারণে, নিচের দিকে একটা ত্বরণ পাবে, নিচের দিকে সে পড়তে আরম্ভ করবে, পড়া শুরু করবে। তাহলে যদি আমরা বলতে চাই যে হ্যাঁ কোনো পানির ফোঁটা পড়বে না, একদম স্থির থাকবে, তাহলে mg এর পুরাটাই, মানে এটা 100 এটাও 100, mg এর পুরাটাই কোথায় ব্যয় হচ্ছে? কেন্দ্রমুখী বল যোগান দিতে ব্যয় হচ্ছে। তাহলে নিচে মুভমেন্টের জন্য কোনো কিছু ব্যয় করার জন্য ওজন দিতে পারতেছে? পারতেছে না। দুইটা বরাবর হইতে হবে। তো দুইটা বরাবর হইলেই আসলে কি ওই শর্তটা স্যাটিসফাইড, যে সর্বনিম্ন কত বেগে ঘোরানো যাবে যাতে সর্বোচ্চ বিন্দুতে কোনো পানির ফোঁটা কি হবে না? নিচে পড়বে না। কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে শর্ত। এটা যদি শর্ত হয় তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা ভ্যালু এখন বের করবো। দাঁড়াও, টিস্যু লাগবে, এখানে একটা ময়লা পড়ছে। পোকা পড়ছে একটা, আঠার মতন লেগে গেছে। ওকে, তাহলে দেখো আমাদের এইটা হচ্ছে কন্ডিশন কিসের জন্য? যদি হচ্ছে কোনো পানির ফোঁটা নিচে পড়তে না দিতে চাই, কোনো পানির ফোঁটা যদি নিচে না পড়তে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে কাকে বের করতে পারি? ভি কে বের করে ফেলতে পারি। সো ভি ইকুয়াল টু কি? এম আর এম কাটাকাটি আর জি, রাইট? ভি ইকুয়াল টু কি? এম আর এম কাটাকাটি √/rg। তাহলে এখান থেকে ভি কে বের করি আমরা। কি দেওয়া আছে? 250 সেন্টিমিটার। 250 সেন্টিমিটারে কত মিটার হয়?
আড়াই মিটার। 2.5 সেন্টিমিটার ব্যাসের একটি উলম্ব বৃত্তাকার পথে 1 বালতি পানি। হ্যাঁ, তাহলে 250 সেন্টিমিটার আমি নিতে পারবো না, আমার নিতে হবে কি ব্যাসার্ধ চাইলে 1.25। কত আসে? 3.5। তাই এটা হচ্ছে আমার ভ্যালু। অতএব v ইকুয়াল টু 3.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? 3.5 আসবে। যারা যারা 3.5 দিছো, বেশিরভাগই 3.5 দিছো, তারা কারেক্ট। ঠিক আছে? আর এটা কিন্তু ব্যাসার্ধে নিয়ে নিতে হবে। আচ্ছা, এবার চলো সামনের দিকে আগাই। তাহলে এই জিনিসটা তো দেখছো কত আসে, 3.5। ঠিক আছে, লেখা আছে, তোমরা এইভাবে লিখবা। এবার এই প্রবলেমটা দেখো, এটা একটা মজার প্রবলেম। এই প্রবলেমটা করো। এই বিপ্র চৌধুরী বলছে, ও মাই গড, আমি এটাকে ব্যাসার্ধ ধরে করে ফেলছি। হ্যাঁ, সো এইটাই আর কি, এই টাইপের ছোটখাটো ভুল হারানো যাবে না। এবার এইচএসসি পরীক্ষায় সাবধান, লিখে রাখো এটা একটা ভুল করছিলাম খাতাটার মধ্যে, এই জায়গায় যে একটা ভুল করছো এটা লিখে রাখো। তো অ্যান্সার দিচ্ছ 15 সেন্টিমিটার, 0.15। অপু সরকার দিচ্ছ 0.2। এই ম্যানটা কিন্তু সবাই ভুল করতেছে। সাদমান রহমান 0.15, প্রজ্ঞায়ন সাহা 0.15, আলামিন 15 সেন্টিমিটার, দীপ 15 সেন্টিমিটার, অভিজিৎ পল 15 সেন্টিমিটার। যারা 15 সেন্টিমিটার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার ভুল আসছে। কেন খেয়াল করো, এখানে কি বলা আছে, বলছে 1200, সবাই একটু প্রশ্নটা তোলো, আমি বলতে 1200 নিউটন পার মিটার স্প্রিং কনস্ট্যান্ট বিশিষ্ট, মানে এটা কিসের ভ্যালু দেওয়া? কে এর ভ্যালু দেওয়া, তাই নাকি? আমরা যে কে জানি স্প্রিং ধ্রুবক, সেই কে এর ভ্যালু দেওয়া। ওকে, একটি স্প্রিং এর এক প্রান্তে 3 কেজি ভর যুক্ত করে অনুভূমিক তলে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরালে স্প্রিংটি কি পরিমাণ সম্প্রসারিত হবে? ফাইন, একটা স্প্রিং আঁকাই। সাপোজ এটার সামনে কি একটা 3 কেজির ভর, কি যুক্ত আছে, কালারটা চেঞ্জ করে দেই। এটা একটা 3 কেজির ভর যুক্ত আছে, ঠিক আছে? এখন এই 3 কেজির ভর সহ এটার কি বলছে, অনুভূমিক তলে ঘুরাচ্ছ, অনুভূমিক একটা তলে ঘুরাচ্ছ। ফাইন, এখন ঘুরাইলে তুমি নর্মাল স্বাভাবিকভাবে চিন্তা করো, স্বাভাবিকভাবে এরকম একটা স্প্রিং নিয়ে ঘুরাইলে কি হবে? প্রসারিত হয়ে যাবে না? স্প্রিং এর দৈর্ঘ্যটা একটু প্রসারিত হবে, ওইটাই জানতে চাইছে, কতটুকু প্রসারিত হবে, কি পরিমাণ প্রসারিত হবে, এই জিনিসটাই জানতে চাইছে। স্প্রিংটার স্বাভাবিক দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার। এখানে তাহলে কারে নিয়ে ঝামেলা, কারে নিয়ে কাজ ঝাপ আমার এই ম্যাথটার মধ্যে, ব্যাসার্ধটাকে নিয়ে, রাইট?
সো ব্যাসার্ধটা 60 সেন্টিমিটার আমরা ইউজ করতে পারবো না। ব্যাসার্ধটা কি করতে হবে, আমার একটু বেশি করতে হবে। খেয়াল করে দেখো, স্প্রিং প্রসারিত হয় কি কারণে? স্প্রিং এর উপরে প্রযুক্ত বল দিলে, অথবা বলতে পারি যে বলটা প্রযুক্ত করি সেই বলটাই কি স্প্রিং এর প্রত্যয়নী বল হিসেবে কাজ করে না? তোমরা পড়ছো, আমি কয়েকদিন আগে শেষ মুহূর্তে প্রস্তুতি বিভিন্ন জায়গায় পড়াইছি F = kx, ঠিক আছে, এই জিনিসটা রাইট। মাইনাস kx হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যখন ভ্যালু নিয়ে কাজ করি তখন মাইনাসটা আর দিই না, তাই না? এই বলটাই দায়ী কিসের জন্য? স্প্রিং প্রসারণের জন্য। স্প্রিং প্রসারণের জন্য কি দায়ী? এই বলটাই তো দায়ী। এই বলটাই আমার স্প্রিং প্রসারণের জন্য দায়ী। ফাইন, এখন খেয়াল করো, অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, স্প্রিংটি কি পরিমাণ প্রসারিত হবে? আচ্ছা, এই বলটাই প্রত্যয়নী বল বলে, তাই না? যেই বলটাই তাকে প্রসারণ করায় সেই বলের সমান সংখ্যক বল স্প্রিংও কি করে, বাইরের জিনিসটার উপরে দেয়। আমরা এরকম একটা লাইন পড়ছিলাম আই গেস, একটা স্প্রিংকে যখন টেনে প্রসারিত করা হয় তখন এর মধ্যে এক ধরনের বল সঞ্চিত হয়, যেই বলের মান প্রযুক্ত বলের সমান, এবং সেটাকে কি বলে? সেটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স, রাইট? প্রত্যয়নী বল। তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আমি জিনিসগুলো পড়াইছিলাম বেসিক ক্লাসগুলোতে, আমার মনে আছে। এফ এজেন্ট, এফ স্প্রিং, আমি বলছিলাম যদি এফ স্প্রিং লিখি, মানে এফ স্প্রিং লিখি তাহলে লিখতে হয় -kx, আর যদি এফ এজেন্ট লিখি, মানে আমরা বাইরে থেকে বলতেছি এফ এজেন্টের ডিরেকশন কোনটা, এটা, ঠিক আছে, তাহলে লিখতে হয় শুধু kx, কারণ তখন যেদিকে বল দিচ্ছ সেদিকেই প্রসারণ, যেদিকেই স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারিত হয়। আর এফ স্প্রিং এটা কি অপোজিট ডিরেকশনে কাজ করে, অপোজিট ডিরেকশন, এই যে এটা ডিরেকশন কোন দিকে হয়? প্রসারণ হয়েছে এদিকে, যেদিকে সরানো হয়েছে তার বিপরীত দিকে, রাইট? আচ্ছা, এই দুইটা বলের ভ্যালু কি সমান না? অ্যাকর্ডিং টু কাজ শক্তি ক্ষমতা অধ্যায় এই দুইটা বলের ভ্যালু সমান, মানে মান সমান, ঠিক আছে? এই দুইটা বলের মান সমান। আমি বলবো না যে বল দুইটা একই, বিপরীত দিক অবশ্যই, বাট মান সমান। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এইখানে কেন্দ্রমুখী যে ঘোরাচ্ছি যখন তাকে, যে এরকম করে ঘোরাচ্ছি, অনুভূমিক তলে ঘোরাচ্ছি, এটা কিন্তু উলম্ব তলে ঘুরাইলে আবার আরেক কাহিনী হইতো, জি আসতো। তো অনুভূমিক তলে যখন ঘোরাচ্ছি তখন এই একটা জিনিস লিখবো আমরা, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বলটাই কার থেকে যোগান হয়? স্প্রিং এর প্রত্যয়নী বল রাইট, স্প্রিং এর প্রত্যয়নী বল। এখন কেন্দ্রমুখী বলের ফর্মুলা তো আমরা সবাই জানি, ফর্মুলাটা কি? mv²/r। তবে এখানে ব্যাপার আছে, আর কোনটা দিব? আর কি আমরা আগেরটা দিব নাকি প্রসারিত দিব? অবশ্যই একটা সুনির্দিষ্ট দৈর্ঘ্যে প্রসারিত হয়ে সে কি করতে থাকে? ঘুরতে থাকে। এরপরে তার মুহূর্তে তার প্রসারণের মান বাড়ে না, আমরা একদম ফাইনাল দৈর্ঘ্যটা, দ্যাট মিনস এখানে ধরলাম তার আদি দৈর্ঘ্যের পরিমাণ কত? আদি দৈর্ঘ্যের পরিমাণ যেটা দেওয়া আছে এই ভ্যালুটাকে ধরলাম আমরা এল, আর অতিরিক্ত যেই অংশটা প্রসারিত হবে এটা ধরলাম এক্স, তাহলে আমার এখানে থাকবে কি? ব্যাসার্ধ হিসেবে কাজ করবে কি? এল প্লাস এক্স হোল স্কোয়ার, তাই না? এল প্লাস এক্স হোল স্কোয়ার। আর এখানে থাকবে কি? এখানে থাকবে আমার কে এক্সটা, এখানে থাকবে কি? আমার কে এক্সটা। আচ্ছা, এখন এখানে আমার একটা ব্যাপার দেওয়া আছে, সেটা হচ্ছে যে 10 রেডিয়ান পার সেকেন্ড। এটা আবার ভ্যালুটা কিসে? ভিতে না ওমেগাতে? এটা দেওয়া আছে আমার ওমেগাতে। তাহলে আমি ওমেগাতে ফর্মুলা নিয়ে গেলে সুবিধা হয় নাকি? আমি ভি এর জায়গায় যে এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর এর ফর্মুলায় চলে গেলাম, এম ওমেগা স্কোয়ার আর এর ফর্মুলায় চলে গেলাম, এটাকেই ভাঙায় লিখছি। ভি এর জায়গায় ওমেগা এল প্লাস এক্স, ওমেগা এল প্লাস এক্স বসাই দিলে কাটাকাটি যে এই জিনিসটা থাকে। কেমন? তাহলে আমার এখান থেকে তো সবই জানি, 1 সমীকরণ 51। এম জানি কি না? এম জানি। আমি এখানে এই 1200 নিউটন পার মিটার কে জানি কিনা? কেও জানি। এম জানি, কে জানি। ওমেগা জানি কিনা? হ্যাঁ, ওমেগার ভ্যালু 10 জানি। এল জানি কিনা? এলও জানি। তাহলে একমাত্র আননোন হিসেবে এখানে কাকে আমরা পাবো? এক্স কে পেয়ে যাব না? একমাত্র আননোন বসাই দিই ক্যালকুলেটরে। 1 সমীকরণ 51, 1200 গুণ 10 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এল প্লাস এক্স, এল মানে সেন্টিমিটারই রাখি, তাহলে ওইটা সেন্টিমিটারই আসবে, সমস্যা নাই। 60 প্লাস এক্স ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কত? 1200 এক্স।
3 গুণ 10 স্কয়ার, তাহলে লিখছি কি 3 গুণ 10 স্কয়ার প্লাস 60 ইন্টু 60 প্লাস এক্স ইকুয়াল টু 1200 ইন্টু এক্স, শিফট ক্যালক ইকুয়াল। তাহলে এখানে আমার এক্স্যাক্টলি ভ্যালুটা চলে আসতেছে 20। একজন সঠিক উত্তর দিছিলা একদম সবার প্রথমে, থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। বাকিরা সবাই 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার দিছো, ঠিক আছে। তাহলে এক্স কত? 20 সেন্টিমিটার, ঠিক আছে, বা 0.2 মিটার। বুঝছো কিনা বলো? এই ম্যাথটা বুঝছো কিনা বলো? বুঝা গেছে? এই স্কয়ার, সরি, বোঝা গেছে? আচ্ছা, এল প্লাস এক্স এর ব্যাপারটা আবার বলেন, খেয়াল করো। এই যে সে যখন ঘুরবে, ধরো সাপোজ আমি স্প্রিংটাকে আবার আঁকি, যে স্প্রিং এখন ভর চাপাইছি, ঘুরানো শুরু করিনি। এখন তার দৈর্ঘ্য কত? এখন তার দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার। এখন তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার, ফাইন। আচ্ছা, তো এবার আমি যদি এটাকে ঘুরাইলে কি হবে? এখানে একটা তার সাপেক্ষে চিন্তা করো, তার সাপেক্ষে, মানে তুমি মনে করো তুমি এটার ভেতরে বসা একটা পিঁপড়া, ঠিক? আমরা বলছি না যে ওইটার মধ্যে যখন যাব তখন আমরা কি ফেস করবো? একটা কেন্দ্র বিমুখী বল ফেস করবো। সো কেন্দ্র বিমুখী বল বা প্রত্যয়নী বল বা প্রযুক্ত বল যেটাই বলি না কেন, এটার কারণে এই দৈর্ঘ্য আর এখানে থাকবে না, এটা কি হয়ে যাবে? এই দিকে চলে আসবে, এটা হয়ে যাবে এরকম। এই যে এই জিনিসটা বেড়ে, আচ্ছা এদিকে ধরো কয়েকটা স্প্রিং এঁকে দিই, এই যে এরকম হয়ে যাবে, মানে এই অংশটা তার এক্সটেন্ডেড পার্ট, এটা কি তার এক্স, এটা ছিল এল। তাহলে সে যখন ঘুরবে সে কিন্তু এইটা হয়ে ঘুরবে, সে যখন ঘুরবে সে কিন্তু এল প্লাস এক্স, এই যে কেন্দ্র ছিল এটা, সে কিন্তু এইটা হয়ে ঘুরবে, এল প্লাস এক্স হয়ে ঘুরবে। তার মানে তার ব্যাসার্ধ যেটা সেটা কি দিব? এল প্লাস এক্স, এম বি স্কয়ার বাই আর, ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তাহলে টাইপ ভার্সনটা দেখি। টাইপ ভার্সনটা দেখি। ঘোরার সময় কিন্তু মাথায় রাখবা, সে কিন্তু ঘুরতে ঘুরতে প্রসারিত হবে না। তার উপরে কি অলওয়েজ কেন্দ্রমুখী বলটা কাজ করবে না? অলওয়েজ তার উপরে বিপরীত দিকে যে প্রযুক্ত বল সেটা কাজ করবে না? অলওয়েজ করবে। তাহলে এক একটা এফ এর জন্য কিন্তু প্রসারণের মান এক একটা হবে। এমন না যে এখানে তার এক রকমের কেন্দ্রমুখী বল, এখানে তার আরেক রকম, এখানে তার আরেক রকম। প্রত্যেকটা পয়েন্টে 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 তার কিন্তু কেন্দ্রমুখী বলের মান কিন্তু একই, তাই না? একই। তাহলে এফ এর সাথে এক্সটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এফ যখন ফিক্সড, এক্সও ফিক্সড। আর ওই প্রসারিত দৈর্ঘ্য নিয়েই সে ঘুরবে, প্রসারিত দৈর্ঘ্য নিয়েই সে ঘুরবে। তাই আমরা ব্যাসার্ধ হিসাবে একদম প্রসারিত দৈর্ঘ্যটাই বসাবো, ঠিক আছে? এম বি স্কয়ার বাই আর, আর এর জায়গায় এল প্লাস এক্স বসাইলাম, হিসাব করলাম, চলে আসছে। ওকে, তাহলে এবার আমি চলে যাই এই যে এইটার সলভ। টাইপ ভার্সনে এভাবে লিখবা যে এই ক্ষেত্রে স্প্রিংটার প্রত্যয়নী বল বস্তুটিকে অনুভূমিক তলে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগান দিবে। যেহেতু স্প্রিংটার স্বাভাবিক দৈর্ঘ্য এল, এত ধরে নাও স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হবে, অর্থাৎ এম ভরের বস্তুটির উপর কার্যরত বল কেন্দ্রমুখী বলই স্প্রিং এর প্রত্যয়নী বল সমান সমান দিয়ে তুমি এক্স কে বের করবা। এখানে মিটারে বের করছে, আমরা সেন্টিমিটারে বের করছি, একই কথা। কারেন্ট ইলেকট্রিসিটির বাকিগুলো কবে নেবেন? এই যে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে, এই চ্যাপ্টারে আর 2টা ক্লাস লাগবে। এই ম্যাথটা চলো এবার আমরা করে দিই, আমি করে দিই এই ম্যাথটা। এই ম্যাথটা চলো আমি করে দিই। প্রশ্নটা তোলো একটু দ্রুত দ্রুত, প্রশ্নটা তোলো দ্রুত, প্রশ্নটা তোলো। প্রশ্নটা তোলা হলে আমাকে বইল। 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে 600 গ্রাম ভরের কোনো বস্তুকে বেঁধে উলম্ব তলে 1200 আরপিএম কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। গতিপথের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান বল কত? সর্বনিম্ন বিন্দুতে সুতার টান বল কত? সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে টান বলে সৃষ্ট টানের পার্থক্য কত? বেসিক্যালি এখানে ম্যাথ হচ্ছে দুইটা, এটা জাস্ট বিয়োগ করা। এটা জাস্ট কি বিয়োগ করা, আর কিচ্ছু না। ওকে, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা একটা বস্তু আঁকি। 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার সাথে 600 গ্রাম ভরের একটা বস্তু, ঠিক আছে? 600 গ্রাম ভরের একটা বস্তু আঁকি। এটা ধরো 600 গ্রাম ভরের বস্তুটা, ঠিক আছে? এটাকে একটা সুতার সাহায্যে বাঁধা হয়েছে। এটা হচ্ছে সুতাটা, আর এটাকে ঘোরানো হচ্ছে।
এইভাবে ঘোরানো হচ্ছে, ঠিক আছে, আর এটা হচ্ছে তার কি ব্যাসার্ধ হিসেবে বা কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতেছে, ফাইন। আচ্ছা, তো যদি তাকে ঘুরাই এভাবে, সর্বোচ্চ বিন্দুতে আমি আঁকছি, কেমন বিভিন্ন বিন্দুতে আমরা যে আঁকবো, কোনো সমস্যা নাই। বলছে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান বল কত, সুতার একটা বাধা আছে, এই সুতার টান বল মানে এই বলটা কত জানতে চাইছে, এই বলটা কত জানতে চাইছে, ঠিক আছে, এই টান বল টিটা কত। বস্তুর সাপেক্ষে চিন্তা করো, বস্তুর সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে সুতার টান বল কি নিচের দিকে, কেমন। আচ্ছা, বস্তুর ওজনটা কোন দিকে কাজ করবে, বস্তুর ওজন তো অবভিয়াসলি নিচের দিকেই কাজ করতে হবে। আচ্ছা, যেহেতু বস্তুটা ঘুরতেছে তার মানে অবশ্যই তার একটা কেন্দ্রমুখী বল লাগবেই, তার একটা অবশ্যই কি কেন্দ্রমুখী বল বা mv²/r লাগবেই। এখন আসি এইটা কে কে যোগান দিবে, কেন্দ্রমুখী বল কোথায় কাজ করে, কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল কোথায় কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে। আর এই বলটা যোগান দিচ্ছে কে কে, ওই যে আমরা উত্তল অবতলের কেসগুলো যদি পড়ে থাকি ঠিক ওইটার মতন হুবহু, ঠিক ওইটার মতন হুবহু, তাই না, আমরা উত্তল অবতলের ক্ষেত্রে যেভাবে পড়ছি, তাই না, লব্ধি হইতে হবে কি নিচের দিকে, এখানে mg/t দুইটাই ভেতরে, দ্যাট মিন্স mg/t মিলেই কি তৈরি করবে, mv²/r তৈরি করবে। এটা কখন, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে টান বল, এই টান বলটা টি আমরা বের করতে পারবো, রাইট, এই টান বল টি আমরা বের করতে পারবো। এবার আমরা আসি সর্বোচ্চ বিন্দুতে না হয়েছে, এটা আমি হিসাব করতেছি, হিসাব করার আগে আমি আরেকটা জিনিস দেখেন, সর্বনিম্ন বিন্দুতে আঁকি। সর্বনিম্ন বিন্দুতে যখন আসি, এই জায়গায় যখন আসি, এই ক্ষেত্রে ওজন কোন দিকে কাজ করবে, ওজন তো নিচের দিকে কাজ করবে, ওজন আমার নিচের দিকে ডাব্লিউ, আশা করি দেখতে পাচ্ছ এখান থেকে, তো ওজন আমার নিচের দিকে কাজ করবে, ওজন আমার ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে, ফাইন। আর সুতার টান বল যেটা, সেই টান বল কোন দিকে কাজ করবে, টান বল হচ্ছে উপরের দিকে কাজ করবে, টান বল হচ্ছে টি, রাইট। কেন্দ্রমুখী বলটা কই কাজ করবে, এটাও উপরের দিকেই কাজ করবে, তাই না, কারণ কেন্দ্রের দিকে কাজ করবে, নিচের দিকে যখন আসি তখন বস্তুর কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে সেকেন্ড প্রবলেমটা, সর্বনিম্ন বিন্দুতে এই ক্ষেত্রে mv²/rটা কাদের লব্ধি হিসেবে আসবে, কিভাবে আসবে, ভেতরের দিকেরটা সবচেয়ে বেশি হইতে হবে, ভেতরের দিকে কি আছে টি, mg বিপরীত দিকে আছে, তাহলে t মাইনাস mg, t মাইনাস mg, w বা mg যেটাই বলি না কেন, এখানে নিচের দিকে কাজ করতেছে, এটা কি mgটা নিচের দিকে, কেমন, ওকে, তাহলে t মাইনাস mg ইকুয়াল টু কি mv²/r, ফাইন। এটাকে আর t না বলে এটা t প্রাইম বলি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, এটা t প্রাইম বলি। আর থার্ড প্রবলেমে কি জানা যাচ্ছে, থার্ড প্রবলেমে জানা যাচ্ছে বেসিক্যালি সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুর টানের পার্থক্য, দ্যাট মিন্স t মাইনাস t প্রাইম কত জানতে চাইছে, t মাইনাস t প্রাইম কত সেটা জানতে চাইছে, বা পার্থক্য যদি বলো বড় আসবে অবশ্যই কে, t প্রাইম বড় না t বড়, দেখাই বোঝা যাচ্ছে t প্রাইম এতই বড় যে এটা থেকে mg বাদ দেওয়ার পর mv²/r, mv²/r কিন্তু বোথ কেসে সেমই হবে, আর এখানে টিটা ছোট, টি আর mg মিলে এটা করছে, তাহলে t প্রাইম বাই t জানতে চাইছে, ঠিক আছে, বড় বিয়োগ ছোট আর কি, যেটা করে হিসাব বের করে দেখি, তাহলে চলো এখান থেকে যদি হিসাব করতে চাই, তাহলে কি লিখবো, আমার দরকার টিটার এক পাশে পাঠাই দিই, mv²/r আমার এখানে কি দেয়া আছে, rpm কিসের ভ্যালু, ওমেগার ভ্যালু, সো আমি m ওমেগার ফর্মুলায় নিয়ে যাই, m ওমেগা স্কয়ার মাইনাস mg, তো ভ্যালু বসাও, একবারে ভ্যালু বসাও, আমি একটু এটাকে হিসাব করে নিই, দাঁড়াও, ওমেগা 1200 rpm দেওয়া আছে, রেডিয়ান পার সেকেন্ডে নিই, (125.66) ওকে, 1200 rpm, এখানে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, দ্যাট মিন্স আর এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে 0.4 মিটার, আর 600 গ্রাম ভরের, এম এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু হচ্ছে 0.6 কেজি, ঠিক আছে।
আচ্ছা তাহলে হিসাব করি আমরা। 0.6 গুণন ওমেগা হচ্ছে 125.66 স্কোয়ার ইন্টু আর, আর হচ্ছে কত, আর হচ্ছে 0.4 মাইনাস 0.6 ইন্টু 9.8, তাহলে থাকে কত, কত আসছে তোমাদের প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, দেখি তোমাদের সাথে মিলছে কিনা অ্যান্সার। 3784, হ্যাঁ প্রথমটা 3784, এখানে আমি লিখে দিই একবারে 3783.82 আসছে, 3783 পয়েন্ট, আচ্ছা আমি 10 ইয়াতেই করি 3784, এটা হচ্ছে 3784। এবার এইদিকে দেখি, এটাতে যদি দেই এটাকে ওপাশে যাবে, এটাতে যোগ হবে নাকি, এম ওমেগা স্কোয়ার আর প্লাস এম জি, তাহলে 3795 লাস্টটা ঠিক আছে কিনা, 3795.81, ঠিক আছে 3796 বলে দিই, 0.8 কে না বলে 6 বলে দিই, এত নিউটন। তাহলে এখানে টি প্রাইম মাইনাস টি, দ্যাট মিনস 3796 বিয়োগ 3784, দেখো তো অ্যান্সারগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো কিনা? এই টাইপের প্রবলেমগুলো আসলে পারা যাবে। আচ্ছা চলো এবার সামনের দিকে আগাই। তাহলে এই টাইপের প্রবলেমগুলো আশা করি আমরা পারবো। জাস্ট ফিগারটা আঁকবো, ফিগার আঁকার পরে কি দেখাবো, সুতার টান বলগুলো বিপরীত দিক দিয়ে দেখাবো বস্তুর। কেন্দ্রমুখী বলটাকে বানাইতে হবে কি লব্ধি। এখন ওইটা লব্ধি যদি এমন হয় যে কেন্দ্রমুখী বলের ডিরেকশন নিচের দিকে থাকে, তাহলে নিচের দিকের গুলা যোগ হবে বাম পাশে। কেন্দ্রমুখী বলের ডিরেকশন যদি উপরের দিকে থাকে, তাহলে উপরের গুলা যোগ হবে বাম পাশে, আর নিচের গুলো বিয়োগ হবে। কেমন? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই টাইপের প্রবলেম আশা করি আমরা সবাই পারবো। ঠিক আছে, তাহলে আমি প্রবলেমটাতে চলে যাই পরের। এবার একটা প্রবলেম তোমাদের জন্য, এবার একটা প্রবলেম এয়ারক্রাফটের একটা প্রবলেম তোমাদের জন্য, দেখি তোমরা করো। এবার একটা প্রবলেম তোমাদের জন্য, এটা তোমাদের জন্য প্রবলেমটা। মজার মজার কয়েকটা প্রবলেম আছে সামনে, কিন্তু এগুলো হয়তো না দেখলে পারতা না, কারণ কয়েকটা কনসেপ্ট তোমাদের দেখলাম যে ঘাটতি আছে। এক্সক্লুসিভ আমি 434 প্রথমটার অ্যান্সার দিছো, আফরোজা বাসার 434। আমি কিন্তু পসিবল যতগুলো ঘটনা হইতে পারে সেগুলোর জন্যই ম্যাথগুলো দিয়েছি আজকে, ঠিক আছে। 434 1806 সালমান রহমান।
বিপ্র চৌধুরী 434। বি 1806, বি মিঠু বসাক 1806, 434, সাদিয়া শারমিন, রোমিও হাসান, প্রগায়ন সাহা 1806, ইফতেখার মাহি 1806, 434, মশিউর রহমান 1806, 434, আফরোজা বাসার 1806 2 নাম্বারটা, মাহরুফা মাহমুদ 434, 1806। হ্যাঁ, মোটামুটি যারা যারা অ্যান্সার দিছো সবাই কারেক্ট, যারা যারা অ্যান্সার দিছো থ্যাংক ইউ, সবাই কারেক্ট। একটু আগের প্রবলেমটা বুঝে থাকলে এটা সেম টু সেম। সো এই ম্যাথ প্রবলেমটা তাহলে আমি আর খাতায় লিখতেছি না, জাস্ট একটু তোমাদের কনসেপ্টটা বুঝাই দিই। আমাদের এখানে টাইপিং ভার্সনটা দিয়ে আমরা সরাসরি চলে যাব। যখন সর্বোচ্চ বিন্দুতে তখন পাইলটের সিটটা কোথায়, নিচের দিকে না? এরকম না সিটটা, এই যে এটা ধরো পাইলট যদি হয়, তাহলে সিট থেকেই তো পাইলটের দিকে কি কাজ করবে? প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে যখন এই জায়গায় সে আছে, তার প্রতিক্রিয়া বল কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে মানে কি? আমি কেন্দ্রবিন্দু থেকে আগে তাহলে বুঝতে সুবিধা হবে। প্রতিক্রিয়া বল কোন দিকে? নিচের দিকে। ওজনও কোন দিকে? নিচের দিকেই। আর কেন্দ্রমুখী বলটাও কোন দিকে? নিচের দিকে, মানে কেন্দ্রের দিকেই, রাইট? তাহলে আমরা বলতে পারি না এম ভি স্কোয়ার বাই আর এর যোগানটা হয় কোন দিক দিয়ে? আর আর এম জি মিলায়। কিভাবে হয়? আর আর এম জি মিলায়। যখন সে এখানে আছে তখন তার সিটের মধ্য থেকে প্রতিক্রিয়া বলটা কি এভাবে কাজ করবে। এই ফিগারটা হয়তো না দিলে তোমাদের একটু বুঝতে সমস্যা হতো, পরীক্ষা হলে কিন্তু এই ফিগারটা নাও থাকতে পারে, পরীক্ষা হলে কিন্তু এই ফিগারটা নাও থাকতে পারে, কিন্তু তোমরা চিন্তাটা যেন ওইভাবে করতে পারো। এখানে এটা হচ্ছে আর, এখানেও এমজি নিচের দিকে, এটারে আর1 বলি, এটারে আর2 বলি, তাহলে সুবিধা, কারণ প্রতিক্রিয়া বল দুই ক্ষেত্রে দুই রকম মান আসতে পারে। আর এটা কি আমার এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিভাবে আসবে? আর2 মাইনাস এম জি ইকুয়াল টু কি এম ভি স্কোয়ার বাই আর, কারণ উপরে যেদিকে এম ভি স্কোয়ার বাই আর আছে সেটা লব্ধি বানাইতে হবে। তাহলে দেখি চলো টাইপ ভার্সনটা দেখো, দেখা যাচ্ছে। প্রথম ক্ষেত্রে আমরা প্রথমে কি করছি, স্পিডটা দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড, ভি হবে, ওয়াই দেওয়া আছে, সরি ভুলে, ভি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, গতিপথের ব্যাসার্ধ হচ্ছে আর 2.5 কিলোমিটার, 2500 মিটারে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে চলে যাই আমাদের সলভে। সো সর্বোচ্চ বিন্দুতে যখন আসে পাইলটের মাথা তখন ভূমির দিকে, যেমন এই যে একটু আগের ফিগারটা দেখো, যে পাইলটের মাথা কোথায়? এখানে যখন আসে পাইলটের মাথা কোথায়? নিচের দিকে, ঠিক আছে? তো সর্বোচ্চ বিন্দুতে যখন আসে পাইলটের মাথা ভূমির দিকে, এই বিন্দুতে অবস্থান মুহূর্তে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কি আর1 প্লাস এম জি, তাই তো আসা উচিত, তাই না? একটু আগে যখন করছি, এই দাঁড়ো, একটু আগে যখন করছি তখন আর ও নিচের দিকে, এমজিও নিচের দিকে, এম ভি স্কোয়ার বাই আর এই দুইটার সমষ্টি হবে, তাই না? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখলাম এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে কি আর1 আর এমজি এর সমষ্টি। তাহলে এখান থেকে আমি আর1 পেয়ে যাব, 434 আসছে তোমাদের, আমি আর ক্যালকুলেশনটা করে দেখতেছি না যেহেতু তোমাদের সাথে মিলছে, 434 নিউটন কারেক্ট আছে। আচ্ছা, এবার আসি যদি নিচের দিকে থাকে তখন কি হয়? আর উপরের দিকে, এমজি নিচের দিকে, কিন্তু লব্ধি কোন দিকে হইতে হবে? উপরের দিকে হইতে হবে। তাহলে কি লিখবো? আর2 মাইনাস এমজি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো? আর2 মাইনাস এমজি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমি বের করে ফেলবো আর2, 1806 নিউটন। কেমন? তাহলে বোথ কেসে ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আসলে পারবো? এই টাইপের ম্যাথ আসলে পারবো? অ্যাকচুয়ালি আমি বলছো এইচএসসির জন্য লেকচার শিট না করে, টেস্ট পেপার না করে আমাদের ম্যাথগুলো করলে হবে কিনা? ম্যাথের জন্য 100% হবে, বাট টেস্ট পেপার করতে বলবো অনুধাবন আর জ্ঞানগুলো জানার জন্য। চিত্রটা আবার একটু বলতে বলছে জুয়েল রানা। আচ্ছা ঠিক আছে, চিত্রটা আবার একটু দেখাই। এই যে চিত্র, এই যে চিত্র, জিনিসটা কেমনে ঘুরতেছে? এই যে এমনে ঘুরে আবার এইভাবে আসতেছে, ঠিক আছে? ওকে, সো এটা সাধারণত কোথায় দেখতে পারবা? যে 16ই ডিসেম্বর বা এই জায়গাগুলোতে দেখবা যে অনেক জেট বিমান দিয়ে এখানে অনেক কলা কৌশলী প্রদর্শন করে, ঠিক আছে? আচ্ছা, তখন যখন এদিকে থাকবে তখন সিট কোথায়, মানে ড্রাইভার কেমনে আছে? এভাবে আছে, রাইট? এভাবে আছে, মাথা উপরের দিকে, আকাশের দিকে, পা কোন দিকে? মাটির দিকে। সিট থেকে ওপরের দিকে সে কি করবে? প্রতিক্রিয়া বল লাভ করবে। ঘূর্ণনেরটা চিন্তা করো, ঘুরতে চাইলে কেন্দ্রমুখী বলটা কোথায় লাগবে? এই মুহূর্তে তার উপরের দিকেই লাগবে, ওজন তো নিচের দিকেই। তাহলে লব্ধি কি হবে? আর2 মাইনাস এমজি কার সমান হইতে হবে? এমভি স্কোয়ার বাই আর এর সমান হইতে হবে, কারণ এমভি স্কোয়ার বাই আর লব্ধি বল থাকতে হবে, তাহলে তো ঘুরতে পারবে না। আবার এদিকে আসি, এটার যদি দেখি তাহলে আমার কি এমজি নিচের দিকে, ওজন নিচের দিকে কাজ করে, আর এখানে উল্টা হয়ে আছে, মাথা নিচের দিকে। প্লেনটা দেখো কেমন আছে, মাথা প্লেনটা দেখো কেমন আছে, উল্টা হয়ে আছে না যে প্লেনটা?
উল্টা হয়ে আছে। তো এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল সিট থেকে আমাদের দিকেই তো প্রতিক্রিয়া বল, তুমি একটা চেয়ারে বসলে চেয়ার থেকে তোমার দিকে প্রতিক্রিয়া বল কাজ করে না। তো এখানে যখন সে বসে আছে প্লেনই উল্টা, তাহলে চেয়ার থেকে তার দিকে, চেয়ারের উপরে সে বসে, চেয়ার থেকে তার দিকে প্রতিক্রিয়া বল নিচের দিকে যেটা কাজ করতেছে আলটিমেট ফিগারে, আর এমজি নিচের দিকে, এই দুইটা মিলায় লব্ধি হইতে হবে নিচের দিকে কত, এমভি স্কয়ার বাই আর এর সমান, তাই না? যদি ঘুরতে থাকতে হয় তাহলে এমভি স্কয়ার বাই আর এর সমান যদি হয়, তাই আমরা দুইটা কেস হ্যাঁ দুইটা দাঁড়া এটা আবার বেশি হয়ে গেছে, হ্যাঁ দুইটা কেস। প্রথম কেসে আমরা যখন উপরের বিন্দুতে ছিলাম তখন কি করছি, তখন আর আর এমজি নিচের দিকে ছিল, এই দুইটা মিলায়ে যোগফল হইতে হবে কি লব্ধি এমভি স্কয়ার বাই আর এর সমান। দ্বিতীয় ক্ষেত্রে R2 মাইনাস এমজি, কারণ R2 ছিল উপরে এমজি ছিল নিচে, এমভি স্কয়ার বাই আর উপরের দিকে, লব্ধি হইতে হবে এমভি স্কয়ার বাই আর সমান, তাহলে R2 মাইনাস এমজি ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর নিলাম। কেমন? এবার এই ম্যাথটা তোমরা একটু করো, এই ম্যাথটা তোমরা একটু করো। বইয়ের অনুশীলনী এমসিকিউ সলভ করলে এইচএসসি কভার হয়ে যাবে। এইচএসসি বেসিক্যালি এই যে এই এখন যে ম্যাথ প্রবলেমগুলো করছে এগুলোরই টুকরা টুকরা অংশগুলোই এমসিকিউ হয়। এমসিকিউ নিয়ে বেশি ঝামেলা নাই, তো বেসিক ক্লিয়ার থাকলে এমসিকিউ সবই পারবা। ফিজিক্সের এমসিকিউ এমন কিছু আসবে না যে এটার জন্য আলাদা স্টাডির দরকার, টেকনিকগুলো জানা দরকার আর কি, এই টেকনিকগুলো এন্ড টাইম ম্যানেজমেন্টগুলো, কিন্তু প্রবলেম কিন্তু বেসিকটাই। এই যে এখন যে বেসিক শিখতেছো ম্যাথগুলোর মধ্যে এগুলারই একটা ছোট্ট অংশ দেখা যাবে একটা এমসিকিউ, আলাদা স্টাডির দরকার নেই, একটা সিঙ্গেল স্টাডিতেই এমসিকিউ সিকিউ দুইটাই হয়। খালি টেকনিকগুলা প্র্যাকটিস করতে হয়, টাইম ম্যানেজমেন্টগুলো দেখতে হয়। এই ম্যাথটাতে যদি বলতো যন্ত্রটির লোয়েস্ট পয়েন্টে শিকলে সৃষ্ট টান নির্ণয় করো, তাহলেও কিন্তু প্রথম অংশ অর্থাৎ লোয়েস্ট পয়েন্টে যন্ত্রটার বেগ বের করে নিয়ে আসতে হতো, তারপরে দ্বিতীয় অংশটা করা যেত। ঠিক আছে, অরূপ দত্ত অন্ত 8.76, জেসমিন আরা 490, exercise 5.23, Alamin 5.23। এই ম্যাথটা কিন্তু কারেক্ট অ্যান্সার পাইনি আমি এখনো। তো চলো এই ম্যাথটা দেখি, এই ম্যাথটাতে মনে হয় তোমাদের ভালোই ঝামেলা হয়েছে। যাই হোক, তো চলো এই ম্যাথটার ফিগারটা প্রথমে চিন্তা করো। 2.8 মিটার দৈর্ঘ্যের একটি শিকলের এক প্রান্তে 50 কেজি ভরের কোনো বস্তু যুক্ত করে এই পেন্ডুলাম সিস্টেমকে অনুভূমিকভাবে ধরে পরে ছেড়ে দেওয়া হলো। লোয়েস্ট পয়েন্টে যন্ত্রটার বেগ ও শিকলে সৃষ্ট টান নির্ণয় করো, শিকলটার ভর উপেক্ষণীয়। তাহলে ফিগারটা কেমন? এমন ফিগারটা কেমন? এরকম, রাইট? তোমার কাছে কি জানতে চাইছে? তোমার কাছে জানতে চাইছে যে লোয়েস্ট পয়েন্টে বেগ, অর্থাৎ এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টে তার বেগটা কত, কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি এইদিকে। অবভিয়াসলি এই পয়েন্টে তার বেগটা এই দিকে কাজ করবে। এই বেগটা কত আর এই টান বলটা কত, এই দুইটা জিনিস জানতে চাইছে তোমার কাছে। ঠিক আছে, এই দুইটা জিনিস জানতে চাইছে, এই বেগটা কত আর এই টান বলটা কত। ফাইন, যদি আমি শিকলের দৈর্ঘ্য ধরি এল, তাহলে এল এর ভ্যালু দেওয়া আছে 50 কেজি ভর, একটা ঝুলানো আছে, এই যে 50 কেজি ভর। বলছে যে অনুভূমিকভাবে ধরে পরে ছেড়ে দেওয়া হলো, লোয়েস্ট পয়েন্টে যন্ত্রটার বেগ ও শিকলের সৃষ্ট টান। এই তো, আর তো কিছু নেই, একদম ইজি প্রবলেম। খেয়াল করে দেখো, এইটা লিখতে পারি না আমরা, এ পয়েন্টে
থাকা অবস্থায় বস্তুটার মধ্যে স্টোরড সমস্ত শক্তি, মানে যে এ পয়েন্টটাতে বস্তুটা যদি আমি ধরে নিলাম এ হাইটে আছে, বি পয়েন্টে যদি সে এ হাইটে আসে, তাহলে এ পয়েন্টে কি আছে? বিভব শক্তি। বি পয়েন্টে ওই বিভব শক্তিটা কিসে কনভার্ট হবে? গতিশক্তিতে কনভার্ট হবে। খুব সহজ হিসাব। তাহলে আমরা বলতে পারি না এ তে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু বি তে বিভব শক্তি। এ তে বিভব শক্তি যেটা, বি তে গতি শক্তি সেটা, বি তে গতি। তাহলে তোমার হিসাব কিন্তু হয়েই গেল অলমোস্ট। এম জি এইচ, হাইট কত? এই হাইটটা কত? এল বা এইচ। এম জি এল হাফ এম। বি বিন্দুতে বেগ যদি ভি স্কোয়ার হয়, বিন্দুতে বেগ যদি ভি হয়, তাহলে ভিটা তো বের হয়েই যাবে। এম এম কাটাকাটি, তাহলে এখান থেকে কি বের করতে পারো? ভি বের করতে পারো। এটা তো ইজি ফর্মুলা। ভি যদি বের করতে চাও, ভি কত? 2GL। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এল। এল কত? এল হচ্ছে 2.8। সব করে দেখো কত আসে। 2 ইন্টু 9.8 ইন্টু 2.8। তার মানে বোঝা গেল তোমাদের ফিগার না দিলে তোমরা কিন্তু সহজ ম্যাথ গোলায় ফেলো। এটা ফিগারটা দেই নেই দেখে তোমরা গোলায় ফেলছো। সো ফিগার নিজেরা চিন্তা করতে হবে, এইসব ফিগার দেওয়া থাকবে না পরীক্ষায়। ঠিক আছে? ফিগার না দেওয়া থাকলে কিন্তু ম্যাথ সোজাই, হয়তো বেশি ওভার থিঙ্ক করতে যেয়ে গোলায় ফেলবা। নিজেরা সুন্দর মতন ফিগারটা আঁকবা, জানি সিম্পল ওয়েতে থিঙ্ক করবো। আমি দেখছি যে অনেক সময় তোমার ডিসকাশন গ্রুপে এমন এমন প্রশ্ন করো একটা প্রবলেম নিয়ে, মানে অনেক অবান্তর প্রশ্ন, কিন্তু আমার বেসিক জিনিসগুলো ঠিক রাখো, যে ফিগারটা নর্মালি আঁকতে পারি কিনা, সহজভাবে চিন্তা করতে পারি কিনা, ওই রকমই দেয়, একদম খুব কঠিন কিছু দেয় না কিন্তু। ওকে, তাহলে এই ফার্স্ট প্রবলেমটা ডান। সেকেন্ড প্রবলেমটা বলছে যে টান বলটা হিসাব করতে। ফাইন, এখন তুমি চিন্তা করো এটা একটা ঘূর্ণনশীল বস্তু নাকি, যে এটা কি একটা এরকম এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে। বৃত্তাকার পথে ঘুরলে এখানে টি উপরের দিকে কাজ করতেছে, এম জি নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমার লব্ধি কি হইতে হবে? টি বরাবর, মানে উপরের দিক বরাবর। তাহলে আমি কি লিখবো? এম বি স্কোয়ার বাই আর হইতে হবে আমার লব্ধি। তাই আমি বলতেছিলাম এই ম্যাথে যদি ইন কেস ভি বের করতে নাও দিত, তাও কিন্তু কি করতে হইতো? তোমার ভিটা বের করে নিয়ে আসতে হতো না, এই যে এই কাজটা করার জন্য। ভি যদি বের করতে নাও দিত, ধরো এই অংশটা নাই, এই ম্যাথে জানতে চাইনি, তাও করতে হইতো ওইটা করার জন্য। কারণ ভি ছাড়া তো তুমি ইয়া করতে পারবা না, টি বের করতে পারবা না, তাই না? বোঝা গেছে? ওকে, তাহলে এই জায়গাটা থেকে এবার চলো আমরা বের করি। কাকে বের করবো? টি কে বের করবো। সো টি কে একবারেই বের করে ফেলি। এম এর ভ্যালু কত? 50 ইন্টু 9.8 যোগ ভি স্কোয়ার। ভি কত? ভি হচ্ছে বের করছি 7.4 স্কোয়ার বাই আর। আর কত? 2.8টাই আর হিসেবে কাজ করবে, কারণ সুতার দৈর্ঘ্য ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। তা 1467.8 50 ইন্টু 9.8, জি এর ভ্যালু 9.80, হ্যাঁ 7.4 স্কোয়ার, তাহলে 1467.85। ঠিক আছে, এটা একটা অ্যান্সার, এটা আরেকটা অ্যান্সার। বুঝছো? এই ম্যাথ প্রবলেমটা বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, শ্রাবণী কারেক্ট অ্যান্সার দিছো। ভি এর পিওর ভ্যালু নিলে 1470। ভাইয়া 0 পয়েন্ট যে একই জায়গায় থাকবে এটা কিভাবে বুঝবো? এখানে তো বলা আছে না যে পেন্ডুলাম। পেন্ডুলাম মানে কি? একটা ঝুলন বিন্দু থেকে ঝুলবে, ঝুলন বিন্দু তো ফিক্স থাকতেই হবে। পেন্ডুলামের মধ্যেই তো, পেন্ডুলাম সিস্টেম মানে কি? সরল দোলক। সরল দোলকে কি থাকে? মেজর কম্পোনেন্ট কি কি? ঝুলন বিন্দু, সুতা, বব, এই তিনটা নিয়ে কি গঠিত? আমার সরল দোলক গঠিত, মানে পেন্ডুলাম সিস্টেম গঠিত। ঝুলন বিন্দু তো ফিক্স থাকবে অবশ্যই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার চলো সামনের দিকে আগাই।
তাহলে আমরা এটা সলভ দেখি টাইপ ভার্সনটা। mg ইকুয়াল হাফ mv স্কয়ার, ভি চলে আসছে 7.4, টি মাইনাস mg ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। এখান থেকে টি বের করছি, এখানে যে ভি ওই যে এই ভ্যালুটাই বসাইছে আর কি, মানে 7.4 না বসায় দশমিকে যেন ভ্যালু না পাবে বসাইছে 1470 আসছে, ঠিক আছে? মানে 1467 70 যে কোনো একটা রাখলেই হয়, দুইটাতেই তুমি ভালো নাম্বার পাবা। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার চলে যাই আরেকটা ম্যাথে। এই ম্যাথটা দেখি কারা কারা পারো। এটা পারলে বুঝবো, ঠিক আছে, হ্যাঁ বুঝছো, সব বুঝছো আজকের ক্লাসে, মানে আজকের ক্লাসটা করে সার্থক এই ম্যাথ প্রবলেমটা। শ্রাবণী বলছো 0.85, ইফতেখার মাহি 0.8527, সাদিয়া শারমিন 0.852, কবিতা 0.853, এক্সক্লুসিভ 0.85, জেসমিন আরা 0.8527, বিপ্র চৌধুরী 0.85, অদ্রিতা মিম 0.85, প্রগায়ন সাহা 0.85, মুশফিউর রহমান 0.85, আলিফ হোসেন 0.8527, অরূপ দত্ত অন্ত 0.8527, আলামিন হোসেন 0.853। আচ্ছা, তাহলে চলো এই প্রবলেমটা আমরা একটু করি। এই প্রবলেমটা চলো আমরা করি। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। সবাইকে থ্যাংক ইউ যারা করতে পারছো। 0.85 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। বলছে কি 1 মিটার ব্যাসার্ধের কোনো উলম্ব বৃত্তাকার পথে 100 গ্রাম ভরের কোনো বস্তুকে সুতায় বেঁধে 0.2 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। গতিপথের সর্বনিম্ন বিন্দু থেকে বস্তুটা যখন 30 ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে তখন সুতায় সৃষ্ট টান কত হবে? আচ্ছা, তো চলো ফিগারটা এঁকে ফেলি। তাহলে একটা বস্তু আছে, এই বস্তুটাকে ঘোরানো হচ্ছে, রাইট? এইভাবেই ঘোরানো হচ্ছে। এটা তার ব্যাসার্ধ, এটা তার কেন্দ্র, এটা তার সর্বনিম্ন বিন্দু। এখন এইটার থেকে কি বলছে? 30 ডিগ্রি কোণ করে আছে, সর্বনিম্ন বিন্দুটা থেকে 30 ডিগ্রি কোণ করে আছে। বস্তুটা 30 ডিগ্রি কোণ করে আছে, এই কোণটা কত? 30 ডিগ্রি। এই মুহূর্তটাতে, এই যে বস্তুটা যখন এই মুহূর্তটার মধ্যে আছে তখন সুতায় সৃষ্ট টান বল কত হবে? টি কত জানতে চাইছে? ফাইন। তাহলে এই জিনিসটা যদি জানতে চাই তাহলে আমরা কি করব? আমরা প্রথমত সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে তার একটা কেন্দ্রমুখী বল অবশ্যই থাকবে। তাহলে কেন্দ্রমুখী বলটা আমরা লব্ধি হিসেবে পাবো। কার কার লব্ধি হিসেবে পাবো? টি তো থাকবেই, টান বল ভেতরের দিকে, কেন্দ্রমুখী বল যেদিকে সেদিকেই থাকতেছে। আর কি? আর এই জায়গায় কি থাকা পসিবল? তার ওজন। তার ওজনটা কোন দিকে কাজ করবে? তার ওজনটা কাজ করবে এই বরাবর নিচের দিকে, রাইট? খাড়া নিচের দিকে। কিন্তু এই ওজনটা তো আমার সুতার টান বরাবর আসে নাই। আমার কেন্দ্রমুখী বলটাও কোন দিকে থাকবে? এই বরাবর লব্ধি হিসেবে থাকবে না? এই বরাবর লব্ধি হিসেবে থাকবে। ফাইন।
তো আমরা লব্ধি বানাইতে চাই, কত বানাইতে চাই, এম ভি স্কোয়ার বাই আর বানাইতে চাই। কার কার মাধ্যমে, টি অ্যান্ড এমজি আছে, কিন্তু টি মাইনাস এমজি দিলে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ টি আর এমজি বরাবর একই লাইনে আছে না। আমার কি করতে হবে, তাদেরকে একটা সিঙ্গেল লাইনে আনতে হবে। তাহলে আমি টি মাইনাস এমজি কে একটা সিঙ্গেল লাইন, মানে এটার এই বরাবর আনতে হবে, এই বরাবর আনতে হবে। এই কোণটা 30 ডিগ্রি হলে এটা কত, এটাও 30, আর এটা 30 ডিগ্রি হলে এই বরাবর উপাংশটা কত, এমজি cos 30, এমজি কি cos 30, এমজি cos 30। তাহলে আমি বিয়োগ দিব কি, টি মাইনাস এমজি cos 30। ঠিক আছে, এটাই এই ম্যাথের জাস্ট বিশেষত্ব, আর কিচ্ছু না, বাকি সব কিছু আগের ম্যাথগুলোর মতনই। তাহলে এখান থেকে কাকে বের করতে পারবো, টি কে বের করে ফেলতে পারবো। তো টি কে যদি বের করি, পক্ষান্তর করে ফেলবো, এম ভি স্কোয়ার বাই আর এম ভি স্কোয়ার বাই আর এর মতন থাক, প্লাস এম জি cos 30 ডিগ্রি। এম কমন নেওয়া যায়, এম কমন নেই, ঠিক আছে। তাহলে চলো এবার টি বের করি। তাহলে এবার টি বের করি। এম এর ভ্যালু, এম এর ভ্যালু কত, 100 গ্রাম। 100 গ্রাম মানে কি, 1000 দিয়ে ভাগ, তার মানে 0.1 কেজি। 0.1 গুণন ব্র্যাকেটের মধ্যে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, ভি কত 0.2 স্কোয়ার বাই আর, আর কত 1, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার ভি, প্লাস 9.8 cos 30 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আসে 0.8527। তো যারা যারা 0.8527 অ্যান্সার দাগাইছো তারা কারেক্ট, 0.85, এটা হচ্ছে আমার এই ম্যাথের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? ডান। এই টাইপের ম্যাথগুলোই এই ইয়াতে আসবে, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার। এবার একটা রোলার কোস্টারের ম্যাথ করব। আমরা তো গাড়ি পড়ছি, সাইকেল পড়ছি, ট্রেন পড়ছি, কত কিছু পড়ছি, এখন রোলার কোস্টারের একটা ম্যাথ করব। ঠিক আছে, রোলার কোস্টারের একটা ম্যাথ করব। রোলার কোস্টারের ম্যাথটা করার আগে তোমাদেরকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, বলো তো আমরা ইফেক্টিভ ওয়েট বলতে কি বুঝি? ইফেক্টিভ ওয়েট বলতে কি বুঝো? তোমাদের কাছে একটা প্রশ্ন, ইফেক্টিভ ওয়েট বলতে কি বুঝো? বলো, ইফেক্টিভ ওয়েট বলতে কি বুঝো পরের ম্যাথটা করার আগে? বলো, ইফেক্টিভ ওয়েট বলতে কি বুঝো? ইফেক্টিভ ওয়েট, মশিউর রহমান বলছো লব্ধি ওজন যেটা কার্যকর থাকে, সিগমা বলছো এমজি মাইনাস আর, আলামিন নেট ওজন, বিপ্র চৌধুরী তুমি তো বাংলা করলা, বিপ্র চৌধুরী কার্যকর ওজন। আমি বাংলা জানতে চাইনি, ট্রান্সলেশন না, আমি জানতে চাইছি ইফেক্টিভ ওয়েট কোন টার্মটা, কোন টার্মটাকে ইফেক্টিভ ওজন বলবো, ডাব্লিউ আর নাকি ডাব্লিউ মাইনাস আর, কোনটা? এগুলার মধ্যে কোনটাকে আমরা ইফেক্টিভ ওয়েট বলি? বলো, কোনটাকে ইফেক্টিভ ওয়েট বলি এই তিনটার মধ্যে? তোমাদেরকে কনফিউজ করা অনেক দুনিয়ার সব থেকে সহজ কাজ। মাহতাব আলবি বলছো ডাব্লিউ মাইনাস আর, মশিউর রহমান বলছো ডাব্লিউ মাইনাস আর, শ্রাবণী বলছো ডাব্লিউ মাইনাস আর, মিঠু বসাক বলছো ডাব্লিউ মাইনাস আর। এই যে আমার ইয়াতে ট্র্যাপে ফাঁসছো। ডাব্লিউ মাইনাস আর কিভাবে হবে, মানে এটা তো কোনো একটা কেসের উপরে থাকে। হ্যাঁ, ডাব্লিউ মাইনাস আর বা আর মাইনাস ডাব্লিউ, বেসিক্যালি ইফেক্টিভ ওয়েট বলতে বোঝায় হচ্ছে আর কে, প্রতিক্রিয়া বল, সহজ হিসাব। আমরা যেটা ওজনটা, আমরা যে ওজনটা দেই সেটা আমরা ফিল করি, নাকি যে ওজনটা আমরা পাই সেটা আমরা ফিল করি? আমরা যে ওজনটাকে ফিল করি সেটাই হচ্ছে আমাদের কি ইফেক্টিভ ওয়েট, সেটাই হচ্ছে কি আমাদের ইফেক্টিভ ওয়েট। এটা একটা জিনিস মাথায় রেখে দাও, ইফেক্টিভ ওয়েট আসলে কি, নাথিং বাট প্রতিক্রিয়া বল, নাথিং বাট প্রতিক্রিয়া বল। ইফেক্টিভ ওয়েট আসলে কি, নাথিং বাট প্রতিক্রিয়া বল, ঠিক আছে?
ইফেক্টিভ ওয়েট কি? প্রতিক্রিয়া বল, ঠিক আছে? সো এটা এভাবে মাথায় রেখে দাও, ইফেক্টিভ ওয়েট হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে আমরা এবার চলে যাই এই ম্যাথটাতে। তার মানে বোঝা গেল এই ম্যাথটাতে যারা যারা W-R দিছো তারা আগেই পারতা না, ভাইয়া হেল্প করছি বলে এই যে এই এখন যে ম্যাথটা দিব এটা পারবা বা পারা উচিত, ঠিক আছে? কারণ এই ম্যাথটাতে জানতে চাইছে ইফেক্টিভ ওয়েট। ইফেক্টিভ ওয়েট যদি কি সেটাই না জানো তাহলে তোমার তো এই ম্যাথ শুরু করারই ইয়া নাই, মানে ক্যাপাসিটি নাই। এখন এই ম্যাথটা করো। ইফতেখার মাহি সঠিক উত্তর দিছিল না, আর কয়েকজন সঠিক উত্তর দিছিল? দীপ সঠিক উত্তর দিছিল, ইফতেখার মাহি সঠিক উত্তর দিছিল। হ্যাঁ, এই মোবাইলটা চার্জ শেষ, তারা একটু চার্জে দিই। কমেন্ট দেখতে পারতেছি না, আমি মোবাইলটা অন করে একটু কমেন্টটা দেখে নিই। তোমরা একটু প্রশ্নটা তুলে ফেলো, আমি কমেন্ট মোবাইলটা অন করতে করতে প্রশ্নটা তুলে ফেলো। প্রোগ্রাম শায়া দিছো 2000 1500, যেই মোবাইলে লাইভ হচ্ছে ওই মোবাইলের কমেন্টই দেখতেছি আমি। প্রশ্নটা তুলে ফেলো, আমি একটু মোবাইলটা একটু চার্জে দিয়েছি। ওকে, কয়েকজন অ্যান্সার দিছো। আলিফ হোসেন 2000, 2000, 1500, শ্রাবণী অ্যান্সার দিছো। আল আমিন হোসেন 1500, সাক্ষী দিছো 1500, অপু সরকার 1500, 1000। ওকে, তাহলে চলো এই প্রবলেমটা যদি করতে যাই, আমাদের কয়টা কেস? সর্বনিম্ন বিন্দুতে আর গতিপথের সর্বোচ্চ মধ্যবিন্দুতে ইফেক্টিভ ওয়েট কত হবে? ইফেক্টিভ ওয়েট জানা যাচ্ছে, মানে প্রতিক্রিয়া বল জানা যাচ্ছে। হ্যাঁ, কি দেওয়া আছে? সর্বোচ্চ বিন্দুতে ইফেক্টিভ ওয়েট দেওয়া আছে। সো আমি এটাকেই ধরো সাপোজ এই যে এটারই এই বিন্দুতে কালো কালার দিয়ে দিই, এই বিন্দুতে কি দেওয়া আছে? প্রতিক্রিয়া বল দেওয়া আছে। প্রতিক্রিয়া বল কই পাবে? একটু আগে প্লেনের একটা ম্যাথ করাইছি না ভাইয়া? একটু আগে তোমাদের প্লেনের একটা ম্যাথ করাইলাম না আমি? প্লেনের ম্যাথটার মধ্যে তোমরা চিন্তা করে দেখো প্রতিক্রিয়া বল কই ছিল? প্রতিক্রিয়া বল নিচের দিকে ছিল না? কারণ সিট তাকে কোথায় বল দিবে? তার দিকে বল দিবে। সো সে যখন উপরে আসে তখন কি সে নিচের দিকে পাচ্ছে না? এরকমই তো, তাই না? এটা হচ্ছে কি আমার প্রতিক্রিয়া বল আর, মানে ইফেক্টিভ ওয়েট। সহজ কথায় এটাই আমার প্রতিক্রিয়া বল আর অথবা ইফেক্টিভ ওয়েট। আবার ওজনটা কোন দিকে কাজ করে? ওজনটাও নিচের দিকে ডাব্লিউ হিসেবে কাজ করে। ওজনটাও কি হিসেবে কাজ করে? ডাব্লিউ হিসেবে কাজ করে। দুইটা মিলায়ে লব্ধি কত হইতে হবে? এমভি স্কয়ার বাই আর এর সমান হইতে হবে। এগুলো তো আমরা করছি, একটু আগেই করছি, একটু আগেই করলাম আমরা এটা। এমভি স্কয়ার বাই আর, এটা কার কার সমান হইতে হবে? ওজন মানে এমজি আর কি আর। এটা আমরা কোন বিন্দুর জন্য করছি? সর্বোচ্চ বিন্দুতে। লিখে দিই, সর্বোচ্চ বিন্দুতে। সর্বোচ্চ বিন্দুতে এমজি প্লাস আর ইকুয়াল টু কি? এমভি স্কয়ার বাই স্মল আর। আচ্ছা, এখন এই জায়গাটার মধ্যে কি বলা আছে? আমাকে
সর্বোচ্চ বিন্দুতে ইফেক্টিভ ওয়েট দেওয়া আছে, তার মানে এটা আমার কি সর্বোচ্চ বিন্দুর আর দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। প্রকৃত ওজন মানে কি এমজি, প্রকৃত ওজন মানে কি এমজি, প্রকৃত ওজন এমজি, ইফেক্টিভ ওয়েট মানে আর। এই দুটো জিনিস মাথায় রেখে দাও, এই দুটো জিনিস মাথায় রেখে দাও। ওকে, এখন আমার এখানে বের করতে হবে কি প্রতিক্রিয়া বলে। তো আমার এখানে প্রথমত এই যে mv স্কয়ার বাই আর কে একটু বের করে ফেলি, কারণ mv স্কয়ার বাই আর এমন একটা জিনিস যেটা কেন্দ্রমুখী বলে, এখানেও যা দরকার, এখানেও যা দরকার, এখানেও যা দরকার, সব বিন্দুতে একই। mv স্কয়ার বাই আর এর কি বিন্দু ভেদে মান আলাদা হয় না? ওজনের কি বিন্দু ভেদে মান আলাদা হয়? এখানে ওজন একরকম, এখানে ওজন একরকম হয় না। কার মান আলাদা হয়? প্রতিক্রিয়া বলের। কার মান আলাদা হয়? প্রতিক্রিয়া বলের। এখানে এক রকমের প্রতিক্রিয়া পাবো, এখানে এক রকমের পাবো, এখানে এক রকমের পাবো, এখানে এক রকমের পাবো। ওজনের মান, কেন্দ্রমুখী বলের মান, অ্যাজ লং এজ ভর ফিক্সড আছে, অ্যাজ লং এজ যে ঘূর্ণন বেগ এই ভি ফিক্সড আছে, আমার কি হবে না? চেঞ্জ হবে না। ব্যাসার্ধ কিসের উপর ডিপেন্ড করে? ফর্মুলা থেকে বুঝা যায় এম ভি আর, এই তিনটা চেঞ্জ না হইলে এদের চেঞ্জ নাই বিভিন্ন বিন্দু ভেদে, কিন্তু প্রতিক্রিয়া বল চেঞ্জ হবে বিভিন্ন জায়গায়, এক এক রকম হবে। ফাইন, তাহলে আমরা যে সব পয়েন্টের জন্য যে এমভি স্কয়ার বাই আর, সেই এমভি স্কয়ার বাই আরটারে বের করি। সব পয়েন্টের জন্যই তো এটা, তাই না? এমন তো না যে শুধু সর্বোচ্চ বিন্দুতে। সর্বোচ্চ বিন্দুর আর একরকম, অন্যান্য বিন্দুর আর একরকম, কিন্তু এমভি স্কয়ার বাই আর আর এমজি সব বিন্দুতেই একই রকম। তাহলে এমভি স্কয়ার বাই আর এর হিসাব করি, সব যোগ বিয়োগের ম্যাথ। তাহলে এমভি স্কয়ার বাই আর ইকুয়াল টু কত? এমজি প্লাস এমজির ভ্যালু কত দাও? 500, 500 প্লাস 1000। 1000 কই পাইলেন? এই যে জায়গায়। এমজি কই পেলেন? এই জায়গায়। যোগ করলে কত আসে? 1500, 1500 নিউটন। কেমন? 1500 নিউটন। ওকে ফাইন, এটা আমার হয়ে গেল ফিক্সড প্রত্যেকটা পয়েন্টের জন্য। তাহলে আমরা এমভি স্কয়ার বাই আর জানি 1500। এবার আসি ফার্স্ট ম্যাথে, গতিপথের সর্বনিম্ন বিন্দুতে। সর্বনিম্ন বিন্দু কোনটা? এইটা। যখন আমি এখানে আছি তখন প্রতিক্রিয়া বল কই কাজ করবে? উপরের দিকে কাজ করবে প্রতিক্রিয়া বল, মানে যেটাকে আমরা কি বলি? ইফেক্টিভ ওয়েট। ওজন কোন দিকে কাজ করবে? ওজন নিচের দিকে কাজ করবে, ডাব্লিউ বাই এমজি যেটাই বলি। আর লব্ধি কোন দিকে হবে? লব্ধি উপরের দিকে হবে, কারণ আমার এই সার্কেলের নিচের পয়েন্টে থাকা অবস্থায় কেন্দ্র উপরের দিকে অবস্থান করে। কেন্দ্র কোথায়? কেন্দ্র এখানে কোথাও, ঠিক আছে? তাহলে আমরা লব্ধি বানাবো এমন ভাবে এমভি স্কয়ার বাই আর যেন কি হয়? আর বড় হয়, এমজি ছোট হয়, এই দুটার লব্ধি হয় এমভি স্কয়ার বাই আর। কেমন? ওকে, তাহলে আমরা এই জিনিসটা থেকে কি বের করতে পারি? আমার টার্গেট কি? আচ্ছা, এটার একটা নাম দিই, এটার নাম দিই আর টপ, আর এটার নাম দিই আর বটম, বিওটি লিখি বটম, ঠিক আছে? সো আমরা আর বটম বের করা টার্গেট। এখানে আমার টার্গেট কি? আর বটম বের করা। ইফেক্টিভ ওয়েট না, আর বটম বের করা, আর বট লিখছি। সো আর বটম রে বের করব, যোগ বিয়োগের ম্যাথ এটা। এমভি স্কয়ার বাই আর ফিক্সড, এমজি ফিক্সড, এই দুইটা ফিক্সড হলে এখন আমি এই দুইটাকে যোগ করে বের করব, রাইট? এমভি স্কয়ার বাই আর এর ভ্যালু কত? 1500। আচ্ছা, এটা ক্যালকুলেটর লাগে না। 1500 প্লাস এমজি কত? 500, তাহলে থাকবে কত? 2000। 1500 যোগ 500 যোগ করে কত হয়েছে? 2000। 1500 পাইলাম কই? এই যে এখানে। 200 পাইলাম, 500 পাইলাম কই? এই যে এখানে, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট ম্যাথের অ্যান্সার ডান, ফার্স্ট ম্যাথের অ্যান্সার ডান, ঠিক আছে? সেকেন্ড ম্যাথ, সেকেন্ড ম্যাথটা গতিপথের মধ্যবিন্দুতে ইফেক্টিভ ওয়েট কত? গতিপথের কোন বিন্দুতে জানা দিয়েছে? মধ্যবিন্দুতে। মধ্যবিন্দু কোনটা? এটা বা ওইটা, যে কোনো একটা ধরতে পারো। সাপোজ আমি এটা ধরলাম। এখানে যখন আসি, প্রতিক্রিয়া বল কোন দিকে? প্রতিক্রিয়া বল কোন দিকে? এই দিকে। ওজন কোন দিকে? ওজন কোন দিকে? ওজন আমার নিচের দিকে, রাইট? ওজন আমার নিচের দিকে, এমজি। আর কেন্দ্রমুখী বল কোন দিকে? আর এর দিকে। কেন্দ্রমুখী বল কোন দিকে? আর এর দিকে। তাহলে আমরা বেটার কেন্দ্র বরাবর, মানে এই বরাবর অক্ষে কাজ করি। আমাদের এই জায়গাটাতে এমভি স্কয়ার বাই আর, যখন আমি আসি কোথায়? মধ্যবিন্দুতে। লিখে ফেলি, দাঁড়াও, এটা একটু লিখে ফেলি। এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু ছিল নাকি? সর্বনিম্ন বিন্দু। এটা কি? মধ্যবিন্দু। মধ্যবিন্দুতে যদি দেখি, তাহলে আমি দেখতেছি এখানে এমভি স্কয়ার বাই আর এর যোগানদাতা একমাত্র কে? আর। ডাব্লিউ কি এমজি কে এখানে কন্ট্রিবিউশন রাখবে? এমজি কে এখানে কন্ট্রিবিউশন রাখবে? পারবে না কিন্তু।
কেন? কারণ ডাব্লিউটা যদি এ বরাবর রূপাংশ নেয়ও, কি লেখা উচিত ছিল? এভাবে লিখতা নাকি? আর প্লাস এম জি কস, এখানে কোন কত? এ বরাবর রূপাংশ নিচ্ছ না, এ বরাবর করতেছো তুমি। একটু আগের কাজটা যেমন এ বরাবর করছি, এ বরাবর রূপাংশ নিচ্ছে, এখন এই বরাবর করতেছে, এই বরাবর রূপাংশ নিব। cos 90 কি লিখতাম? cos 90, cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে এই জায়গাটা থাকতো না, তাই এই জিনিসটা লেখার দরকারও নাই। ঠিক আছে, ডিরেক্টলি লিখে ফেলবা আর ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর। তাহলে আরই তো আমার ইফেক্টিভ ওয়েট, এখানে আর মিডল লিখি নাকি? আর মিড এটা ইকুয়াল টু কত? ডিরেক্টলি এমভি স্কয়ার বাই আর, যেটা হচ্ছে কত? 1500। কেমন, বুঝছো কিনা বলো? কমেন্টে জানাও বুঝছো কিনা এই ম্যাথের অ্যান্সার। এটা আর এটা বুঝছো কিনা বলো। বোঝা গেছে? ক্লিয়ার? 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 তোমাদের বেসিক কিন্তু আমি দেখলাম, আমি ভাবছি যে আজকের ক্লাসটা তোমাদের দুনিয়ার ইজি লাগবে, কিন্তু আমি দেখলাম যে আজকের ক্লাসটার মধ্যে অনেকগুলো বেসিকের জটলা খুলছা। বেসিক কিন্তু এগুলো কিন্তু ছোট বেসিক, এগুলো কিন্তু 22 ব্যাচের বেসিক। এগুলো আমি মনে করি না আজকে এমন কোনো বেসিক দেখাইছি যেগুলো হচ্ছে 21 ব্যাচে নতুন করে শেখার মতন। ঠিক আছে, মিঠু বসাক বছর 2 নাম্বারটা আরেকবার বলেন। আচ্ছা 2 নাম্বারটা আরেকবার বলি, সব মুছে দিই, সব মুছে দিলাম, দেখা যাচ্ছে ঘুরতেছে যে? ওকে। আচ্ছা তাহলে আমরা 2 নাম্বারটা কোন পয়েন্ট? মিডল পয়েন্ট, এখানে বা এখানে যে কোনো এক জায়গায়। আমি ধরো ভাই এই জায়গায় দিলাম। প্রতিক্রিয়া বল জিনিসটা আসলে কি? আমি ধরো এই জায়গায় ইনফ্যাক্ট পজও করি, ধরো একটু দেখি গেম খেলার মতো একটু পজ করা যায় কিনা। একদম ওই জায়গা মতো পারবো আমি? দাঁড়াও, ছড়ে গেলে ইমেজটা, দাঁড়াও পজ করি, একটুর জন্য পারিনি। এই যে স্পিডে যাচ্ছে, এই হয় না। ইস, আমি রাইট ক্লিক করে পজ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, দাঁড়াও, আগে দিয়ে ফেলছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখো, যখন এই জায়গাটার মধ্যে আছে তখন কি হয়েছে? তখন আমার এই যে লোকটা, এই যে লোকটা দেখো করে চিৎকার করতেছে, তো এই লোকটার গাড়িটাই তো, বা গাড়ির সিটটাই তো তাকে প্রতিক্রিয়া বলছে। সিট থেকে লোকের দিকে, সিট লোক, সিট থেকে যে দেখো সিট লোক, সিট থেকে যদি লোকের দিকে যাই তাহলে কোন দিকে যেতে হবে? এই দিকে যেতে হবে। তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া বলের ডিরেকশন। সিট থেকে লোকের দিকে হচ্ছে প্রতিক্রিয়া বল, চেয়ারে বসলে চেয়ার থেকে তোমার দিকে হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা এরপরে আসি, এই জায়গাটার মধ্যে যদি আমি দেখি কেন্দ্রমুখী বল কোন দিকে? নিচে, ভেতরের দিকে অবশ্যই। কেন? কারণ কেন্দ্র ভেতরের দিকে, কেন্দ্রমুখী বলটা ভেতরের দিকে হবে। ওজন কোন দিকে? ওজন নিচের দিকে। ওজন কোন দিকে? ওজন নিচের দিকে, ডাব্লিউ বা এমজি যেটাই বলি। আচ্ছা মনে আছে একটু আগে যখন ম্যাথটা করছিলাম আমরা, একটা জিনিস ঘুরতেছিল, সর্বনিম্ন বিন্দুর সাথে এদিকে ছিল, কত কোণ করেছিল? 30 ডিগ্রি কোণ করেছিল। ওই ম্যাথটাতে আমরা কি করছিলাম? ওই ম্যাথটাতে আমরা এই বরাবর জিনিসটা নিছিলাম, এই বরাবর টান বল ছিল সুতার, ওজন ছিল অ্যাকচুয়ালি এই বরাবর, কিন্তু আমরা এটা নিই নাই। আমরা এটা না নিয়ে কি করছি? 30 ডিগ্রিতে এই বরাবর নিছি, এই বরাবর এমজি cos 30 নিছি। মানে সহজ কথায় ব্যাসার্ধকে বর্ধিত করে আমরা কি করি? উপাংশ বা এই জিনিসগুলো নিই। তাহলে এখানে ব্যাসার্ধ কোনটাই? যে এটাতে বর্ধিত করে এই বরাবর উপাংশ নিতা। তাহলে ডাব্লিউ এর এইটা বলো বা এইটা বলো, কোন কত? 90 ডিগ্রি। তাহলে আগে যেমন এমজি cos থিটা নিছো, cos 30 নিছো, এখন তুমি এমজি cos না দিয়ে, এমজি cos থিটা না দিয়ে কি দিবা? cos 90 দিবা। তাহলে এখানে আর মিডের সাথে একটা যদি এমজি cos 90 যোগ হয়ে যায়, কোনো ম্যাটার করে না। তাহলে আমার এইখানে এমজি cos থিটা প্লাস আর মিড ইকুয়াল টু এমবি স্কয়ার বাই আর হওয়ার কথা ছিল, কিন্তু এমজি cos 90 যেটার ভ্যালু 0, তাই এটা থাকবেই না। তাহলে যাহাই আর মিড তাহাই কি? এমবি স্কয়ার বাই আর। কেমন? ক্লিয়ার? ওকে ফাইন। এবার লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ দেখি। এই আচ্ছা এটা টাইপ ভার্সনটা দেখি। তাহলে দেখছো ইজি। এখানে ডাব্লিউ টপ বলছে, যাহাই ডাব্লিউ টপ তাহাই আর। এই লাইনটা মনে রাখলেই হয়। ইফেক্টিভ ওয়েট বলতে আমরা প্রতিক্রিয়া বল বুঝবো সব জায়গাতেই। ঠিক আছে,
ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, সেম অ্যান্সারগুলো সেম সেম আসছে। লাস্ট ম্যাথ আজকের ক্লাসের, দেখি এটা পারো কিনা। এটাও ইন্টারেস্টিং ম্যাথ একটা, বিশেষ করে বি নাম্বারটা ইন্টারেস্টিং। এটাই লাস্ট ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু ইচ্ছা করে একটু সহজভাবে সাজানো। সহজভাবে সাজানো বলতে যেটা বোঝাচ্ছি, এ নাম্বার ধরো পরীক্ষা হলে আসবে তোমার ডিরেক্টলি বি নাম্বার, কিন্তু আমি ইচ্ছা করে এ নাম্বারটা দিই এই কারণে যেন তুমি সিরিয়ালি স্টেপ বাই স্টেপ চিন্তা করতে পারো। এই ম্যাথটার বি নাম্বার করতে হলেও এ নাম্বার করে আসা লাগে। আমি আগে যতগুলো ম্যাথই করেছি অলমোস্ট বেশিরভাগেরই বি নাম্বার করতে হলেই এ নাম্বার করে আসতে হয়। Jasmine, our answer this was 7919.596. Shravani answer this was 7919.596. Kobita answer this was 7.92 into 10 to the power 3. Alamin Hossain 7923.63. Brogayon Shaha 7919.59. Didar Hossain 791. পরেরটা পারছো? পরেরটা বি নাম্বার। প্রশ্নটা তুলে ফেলো, একটু প্রশ্নটা তুলে ফেলো ভাইয়া, সলভ করাইতে করাইতে প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলো। ওকে, চলো তাহলে আজকের লাস্ট ম্যাথটা আমরা করি। কি বলা আছে এখানে? সাপোজ বানান ভুল আছে মনে হয়, রাইট? সাপোজ বানানটা ভুল না এখানে? হ্যাঁ, না ঠিকই আছে। অনেকদিন ইংলিশ না পড়তে পড়তে বানানো খেয়াল নাই কোনটা কখন কি। সাপোজ পৃথিবীর রোটেশন স্পিড যা এমনভাবে বেড়ে গেল যে বিষুব রেখার কেন্দ্রমুখী ত্বরণ ও অভিকর্ষজ ত্বরণ সমান হয়ে গেল। তো বলা আছে বিষুব রেখার কেন্দ্রমুখী ত্বরণ ও অভিকর্ষজ ত্বরণ সমান হয়ে গেছে। সহজ জিনিস কিন্তু। কেন্দ্রমুখী ত্বরণকে কি দিয়ে প্রকাশ করি আমরা? এসি। আর অভিকর্ষজ ত্বরণকে আমরা সবাই জানি জি দিয়ে প্রকাশ করি, তাই না? এসি আর জি, ঠিক আছে? এসি ইকুয়াল টু জি, এটা দেওয়া আছে। বিষুব রেখায় অবস্থিত কোন লোকের বেগ কত, একদিনের দৈর্ঘ্য কত দীর্ঘ হবে, ঠিক আছে? তো প্রথমটাই জানা যাচ্ছে বিষুব রেখায় অবস্থিত, যদি এটা পৃথিবী হয়, এই জায়গাটাতে অবস্থিত কোন লোকের বেগ কত হবে, মানে ভূপৃষ্ঠে আছে এমন কোন অবস্থানগত কিছু বেগ কত হবে। এই জিনিসটা কিন্তু একটু কমপ্লেক্স ভাবে আসে মাঝে মাঝে। বলতে পারে যে আইফেল টাওয়ারের বা অমুক জায়গার কত, আইফেল টাওয়ার বা কোন একটা প্রচলিত জায়গা, বলবে বাংলাদেশ ব্যাংক বা এইগুলোর কি কত, বেগ কত। তো তুমি বলতে পারো এটা আবার কি ধরনের প্রশ্ন আছে। বেসিক্যালি এটা পৃথিবীর উপর অবস্থিত যে কোনো বস্তু থাকলেই হয়, মানে যেমন লোক দিয়ে বুঝাইছে। তো যাই হোক, সো আমরা জানি পৃথিবীটা যদি ঘুরে, রোটেশন স্পিড এমন ভাবে বেড়ে গেল, এই যে রোটেশন স্পিডটা এইভাবে ঘুরে, রাইট? এইভাবে যদি ঘুরে, এইভাবে সে ঘুরতেছে, তার উপরে থাকা সকল বস্তুই ঘুরতেছে, তাহলে তাদের ঘূর্ণনটা চিন্তা করলে ঘূর্ণনটা এরকম, তাই না? ঘূর্ণনটা কি এরকম, ঠিক আছে? আর
কেন্দ্রবিন্দু কোথায়? এখানে কোথাও আছে। কেন্দ্রবিন্দু কোথায়? এখানে কোথাও আছে। ঠিক আছে, এখানে কোথাও আছে। ওকে, তো আমাকে এসি ইকুয়াল টু জি এই কন্ডিশনটা দেওয়া আছে। এসি এর ভ্যালু তো আমরা সবাই জানি, ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণ যেহেতু, ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কি? জি। এখান থেকে আমি কাকে বের করতে পারবো? ভি কে বের করে ফেলতে পারবো। এখান থেকে আমি কাকে বের করতে পারবো? ভি রে বের করে ফেলতে পারবো। একদম ইজি প্রবলেম, রুট ওভার জি আর। আর এখন এই জায়গায় আর এর ভ্যালুটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। আর এর ভ্যালুটা তোমাদের মুখস্থ রাখতে হবে, 6400 কিলোমিটার। বলে দিবে না এগুলা, যদিও তোমাদের গ্র্যাভিটি চ্যাপ্টারটা নাই, তারপরে এই জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারে দিলেও না বলারই কথা। 6.4 × 10⁶ মিটার। ঠিক আছে, এটা বলে দিবে না, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে আসবে কত? 7919.59। এত কি আসছে? মিটার পার সেকেন্ড। এসে এককে রাখছি সব। ঠিক আছে, তাহলে এটা আমার গেল কি? ভি। সেকেন্ড প্রবলেমটা, এক দিনের দৈর্ঘ্য কত দীর্ঘ হবে? এক দিনের দৈর্ঘ্য কত দীর্ঘ হবে, এই জিনিসটা জানতে চাইছে। তো এই জিনিসটা কিভাবে করা যায়? এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? ওকে, ঠিক আছে, একদিনের দৈর্ঘ্য কত বেশি হবে, মানে কত দীর্ঘ হবে সেটা জানা যাচ্ছে। তো আমরা ভি বের করছি, ভি হচ্ছে কি 79 বা 7.9 × 10⁻³ এভাবেই লিখি। এত মিটার পার সেকেন্ড, 7919 এরকম কিছু ছিল, 7.9 × 10⁻³ ভ্যালু একটু দিক সেদিক আসবে, বাট আই গেস তোমরা বুঝবা কি কি করছি। ভি ইকুয়াল টু ওমেগা আর। তোমার এখানে জানতে চাইছে কি বেসিক্যালি দিনের পর্যায়কাল। একটা দিন এই দিক থেকে ঘোরা মানে কি? এই জিনিসটা এরকম করে ঘোরার অর্থ কি? ঘোরার অর্থ হচ্ছে সে পুরাটা ঘুরে, মানে এই জিনিসটা ঘুরে আবার এই জায়গায় আসতে কত সময় লাগে? একটা দিন সমান সময় লাগে। তার মানে আমরা এখান থেকে ভি ইকুয়াল টু ওমেগাকে ভাঙা এটা লিখতে পারি 2π/T আর। এখান থেকে আমি কাকে বের করতে পারি? এখান থেকে আমি ক্যাপিটাল টিটাকে বের করে ফেলতে পারি। ক্যাপিটাল টিটা চলো বের করে ফেলি। আর এর ভ্যালু তো সেই এটাই। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2π/v আসবে, 2π/v 7.9 × 10⁻³ ইউজ যদি করি ইন্টু আর 6.4 × 10⁻⁶। তাহলে এটা আসতেছে আমার 5090.17 সেকেন্ড। ঠিক আছে, ভ্যালুটা কিসে আসতেছে? সেকেন্ডে আসতেছে। কেমন? ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? এটাই হচ্ছে একদিনের দৈর্ঘ্য। ঘন্টায় নিতে পারো বা সেকেন্ডেও রেখে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। ঘন্টায় নিলে কত আসে? ভাগ 3600, তাহলে 1.41 ঘন্টা। ঠিক আছে, 1.41 ঘন্টা আসে। জাসমিন আর অবশ্য আমি তো T1/T2 ধরছি। T1/T2 ধরে কিভাবে করছো? T1/T2 ধরে কিভাবে করছো? ক্লিয়ার? ওকে ফাইন। না, পরীক্ষায় এরকম বাংলা ইংলিশ মিলিতভাবে দিবে না। এটা আমরা প্রশ্নগুলো বানানোর সময় মাঝে মাঝে এরকম বোঝানোর স্বার্থে বাংলা ইংলিশে বুঝাই দিই। তোমাকে এখানে দেখা থাকবে ধরো পৃথিবীর আপেক্ষিক বেগ, বা এই কথাটা থাকবেই না, বলবে পৃথিবীর ঘূর্ণন বেগ এমনভাবে বেড়ে গেল যে বিষুব রেখার কেন্দ্রমুখী ত্বরণ ও বিবর্ষ ত্বরণের মান সমান হয়ে গেল। ঠিক আছে, ওকে। অ্যান্সার মিললে হবে জেসমিনারা, যদি তুমি ওইভাবে করে অ্যান্সার মিলাইতে পারো, অ্যান্সার মিলাইলে এভরিথিং ইজ কারেক্ট। এক্সাম কবে হবে? এই চ্যাপ্টারটা শেষ হইতে আর 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসের পরে হবে এক্সাম। ঠিক আছে,
তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি, পরে আবার আমরা ক্লাসগুলো নিয়ে অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে তোমাদের।